অ্যাপেল, মাইক্রোসফট, স্পেস এক্স এই প্রতিষ্ঠানগুলো কি একবারেই এত বড় হয়ে গিয়েছে, নাকি সময় লেগেছে, কিছু মানুষের পরিশ্রম লেগেছে? এই যে একটা জিরো অবস্থা থেকে এত বড় উন্নতির শিখরে পৌঁছে যাওয়া, এটি কেবলই সম্ভব ব্যবসায় উদ্যোগের মাধ্যমে। এইগুলা যেহেতু ব্যবসায় উদ্যোগ, তো এই ব্যবসায় উদ্যোগগুলো উদ্যোক্তারা নিয়েছিলেন, তার মাধ্যমেই কিন্তু এই প্রতিষ্ঠানগুলা অনেক বড় প্রতিষ্ঠানে কিন্তু পৌঁছে গিয়েছে। তো এই ব্যবসা উদ্যোগ, ব্যবসার শিল্প উদ্যোগ, উদ্যোক্তা, এই উদ্যোক্তাদের বৈশিষ্ট্য, শিল্প উদ্যোগের বৈশিষ্ট্য, আজকের ক্লাসে আমরা কিন্তু এইগুলা নিয়ে আলোচনা করব। এটি ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্রের একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, এবং এখান থেকে তোমাদের এইচএসসি পরীক্ষা এবং সামনের যে অ্যাডমিশন টেস্ট আছে সেখানে কিন্তু বেশ কিছু প্রশ্ন আসে। তো আমরা কিছু সফল উদ্যোক্তাদের গল্প এখানে শুনবো, তারপরে আমরা বেশ কিছু বিষয় এখানে আলোচনা করব। তো চলো আমরা শুরু করি। শুরুতেই আমরা দেখব যে উদ্যোগ বা শিল্প উদ্যোগ কি। উদ্যোগ বা শিল্প উদ্যোগ কি? উদ্যোগ এবং শিল্প উদ্যোগ এই দুইটা জিনিসকে কিন্তু এখানে একত্র করে বোঝানো হয়েছে। একজন ব্যবসার জন্য উদ্যোগ নিচ্ছে, ওই শিল্পের জন্য যে উদ্যোগ বা ব্যবসার জন্য যে উদ্যোগ, এইগুলোর সব কিছুই কিন্তু একসাথে কানেক্টেড। তো আমরা দেখি যে আসলে এই শিল্প উদ্যোগ বা উদ্যোগ আসলে কি। একটা বিষয় তোমরা জানো যে ব্যবসায় পরিচালনা করতে গেলে কিন্তু ঝুঁকি নেওয়াটা মাস্ট। তুমি মুনাফা করবা কিন্তু ঝুঁকি নিবা না, এটা তো হতে পারে না। ঠিক তেমনই উদ্যোগ বা শিল্প উদ্যোগে ঝুঁকি নিতে হয়। ঝুঁকি নিয়ে একজন উদ্যোক্তা যিনি ব্যবসায়টি শুরু করবেন বা যিনি শিল্পটি শুরু করবেন, তিনি বেশ কিছু উপাদানকে কিন্তু তিনি একত্রিত করেন এবং মুনাফা অর্জনের উদ্দেশ্যে কিন্তু এই কার্যক্রমটাকে তিনি পরিচালনা করেন। তো এইখানে আসলে সেটিই বলা হয়েছে, ঝুঁকি নিয়ে উৎপাদনের উপকরণ সমূহকে একত্র করে ব্যবসায় প্রতিষ্ঠানকে সাফল্যের দিকে নিয়ে যাওয়ার প্রচেষ্টাকে ব্যবসা উদ্যোগ বা শিল্প উদ্যোগ বলে। এই যে সাফল্যের দিকে নিয়ে যাওয়া, এই সাফল্যটি হচ্ছে চূড়ান্ত লক্ষ্য ব্যবসায়ের বা একটি শিল্পের চূড়ান্ত লক্ষ্য। সাফল্য মুনাফা অর্জন হতে পারে, প্রতিষ্ঠানের এক্সপেনশন হতে পারে, অনেক অনেক সুনাম অর্জন হতে পারে। তো এই বিষয়গুলো কিন্তু এখানে হতে পারে। তো এই জিনিসগুলোকে কিন্তু বলা হচ্ছে ব্যবসায় উদ্যোগ বা শিল্প উদ্যোগ। এখন এই যে শিল্প উদ্যোগের কিছু তো কাজ আছে, আমরা এই কাজগুলো এখন দেখব। তো আমরা দেখি, এটি একটি সৃজনশীল এবং ঝুঁকিপূর্ণ কাজ। একজন উদ্যোক্তা তিনি যখন তার কার্যক্রম শুরু করবেন, তিনি কয়েকটা কাজ তিনি করেন। তিনি ঝুঁকিপূর্ণ কাজ করেন, সৃজনশীল কাজ করেন, এবং তিনি কিন্তু মুনাফা অর্জনের জন্য বা প্রতিষ্ঠানকে সফল করার জন্য কিন্তু তিনি এগিয়ে যান। তো এখানে সেটাই বলা হচ্ছে যে এটি একটি সৃজনশীল এবং ঝুঁকিপূর্ণ কাজ। ঝুঁকিপূর্ণ কাজ কেন? আমরা ব্যবসায় যখন ব্যবসার পড়াটা যখন আমরা পড়েছি, ব্যবসায় কি আমরা যখন জেনেছি, সেটা কিন্তু আমরা তখন বুঝেছি। কিন্তু সৃজনশীল কেন? কারণ কি, একজন উদ্যোক্তা তিনি কিন্তু অবশ্যই সৃজনশীল ব্যক্তি হতে হবে, কারণ তার প্রতিষ্ঠান তো তিনি জিরো থেকে শুরু করছেন। কিভাবে মানুষের কাছে এটি পৌঁছাতে হবে, মানুষের কাছে চাহিদা কিভাবে তৈরি হবে, এর যে ডিমান্ড আছে, এই ডিমান্ড বা চাহিদা কিভাবে ফুলফিল করতে হবে, এই জিনিসগুলা কিন্তু এই সৃজনশীলতার মাধ্যমে কিন্তু পূরণ করা হয় এই চাহিদাগুলা। তারপর দেখি, এটি উৎপাদনের উপকরণের কার্যকর ব্যবহারের সাথে জড়িত। উৎপাদনের জন্য তো বিভিন্ন ধরনের উপকরণ আছে, তো এই কার্যক্রমগুলো, এই উপাদানগুলো কিন্তু কিন্তু একসাথে একত্রিত করে কিন্তু তার কার্যক্রমগুলো পরিচালনা করে শিল্প উদ্যোগে। তো আমরা দেখছি উৎপাদনের কি কি উপকরণ আছে, মেশিন, ম্যাটেরিয়ালস, যেগুলো আমরা 6M সম্পর্কে জানি, এইগুলো হতে পারে, আরও অনেক বিষয় কিন্তু আছে, ইনফরমেশন, তথ্য আছে। তো এই জিনিসগুলোকে কিন্তু এই উৎপাদনের উপকরণ হিসাবে সংজ্ঞায়িত করা হচ্ছে, এবং এর কার্যকর ব্যবহারের সাথে কিন্তু শিল্প উদ্যোগ জড়িত। তারপরে দেখি, এটি ভবিষ্যৎ ব্যবসায়িক সম্ভাব্য সুযোগ সুবিধাসমূহ পূর্বানুমানের সাথে জড়িত। মানে আমি ব্যবসায় যে করতেছি, আমি যে শিল্প প্রতিষ্ঠা করেছি, ভবিষ্যতে আমি কি কি সুযোগ সুবিধা পাবো, কি কি আমার সম্ভাব্যতা আছে, এই সবগুলাকে কিন্তু একত্রে করে, এবং এটার যে পূর্বানুমান, এটা কিন্তু শিল্প উদ্যোগের মাধ্যমে হয়ে থাকে। তারপরে আমরা দেখি নতুন পণ্য, সেবা বা ধারণার উদ্ভাবন। নতুন পণ্য, সেবা বা ধারণা কিভাবে উদ্ভাবন হয়? কারণ একজন সৃজনশীল ব্যক্তির মাধ্যমে কিন্তু এটি হয়। তার সৃজনশীলতা দিয়ে তিনি কিন্তু এই কাজগুলো করে থাকেন। কি করে থাকেন? নতুন পণ্য, সেবা বা ধারণার উদ্ভাবন কিন্তু তিনি করে থাকেন। তারপরে দেখি উৎপাদনে নতুন কৌশল প্রবর্তন এবং নতুন শিল্প প্রতিষ্ঠান স্থাপন প্রভৃতি।
এই যে অ্যাপল, এই যে মাইক্রোসফট, এই যে স্পেস এক্স, এই যে ইলন মাস্কের যে প্রতিষ্ঠানগুলো আছে, এই যে প্রতিষ্ঠানগুলো আছে, তারপরে আমি যদি বাংলাদেশের দিকে তাকাই, আকিজ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, আরও অনেক গ্রুপ কিন্তু আছে। তো এই যে প্রতিষ্ঠানগুলো যে পরিচালিত হচ্ছে বর্তমানে, এটা কি এমনি এমনিই হচ্ছে না, এগুলার পিছনে অনেক কারণ আছে। তো এই যে উৎপাদনের কৌশল প্রবর্তন, 1980 সালে যেভাবে উৎপাদনের কৌশল ছিল, আজ 2025 সালে কি সেভাবে উৎপাদন করতে হবে, সেই পরিমাণেই কি উৎপাদন করতে হবে? তখন মানুষ এটা উৎপাদন করতো, এখন মেশিন এটা উৎপাদনের সাথে জড়িত সরাসরি। তো এই যে কৌশলগত যে পরিবর্তনগুলো, এগুলো কিন্তু শিল্প উদ্যোগের মাধ্যমে হয়ে থাকে। তারপরে কি নতুন শিল্প প্রতিষ্ঠান স্থাপন, নতুন শিল্প প্রতিষ্ঠান স্থাপন মানে ব্যবসায় সম্প্রসারণ, মানুষের চাহিদা পূরণের উদ্দেশ্যে যে পণ্য দ্রব্য যেগুলো সংগ্রহ, এইগুলোর সাথে কিন্তু সবগুলা জড়িত। তো এই হচ্ছে কিছু কাজ, শিল্প উদ্যোগের আরও অনেক কাজ কিন্তু আছে, আমরা সামনে সেগুলো আস্তে আস্তে দেখব। তো এরপরে শিল্প উদ্যোগের পর আমরা আসলে দেখব যে আসলে কোন শব্দগুলা থেকে এটা এসেছে। অন্ট্রাপ্রেনার, ইংরেজি অন্ট্রাপ্রেনার শব্দের অর্থ হচ্ছে উদ্যোগ। আচ্ছা, অন্ট্রাপ্রেনারশিপ শব্দের অর্থ হচ্ছে উদ্যোগ বা ব্যবসায় উদ্যোগ বা শিল্প উদ্যোগ। মানে অন্ট্রাপ্রেনার যে, সে হচ্ছে উদ্যোক্তা, এবং অন্ট্রাপ্রেনারশিপকে বলা হচ্ছে উদ্যোগ, কি ব্যবসায় উদ্যোগ, শিল্প উদ্যোগ বা শুধু উদ্যোগও যদি বলা যায়। আর অন্ট্রাপ্রেনিয়র শব্দটি ফরাসি শব্দ এন্ট্রিপ্রেন্ডার, অন্ট্রিপ্রেন্ডার আমরা যদি উচ্চারণ করি, অন্ট্রিপ্রেন্ডার থেকে উদ্ভব হয়েছে। কোন শব্দ থেকে উদ্ভব হয়েছে? ফরাসি শব্দ থেকে কিন্তু এটি উদ্ভব হয়েছে। এখন এটা উদ্ভব হলো আমরা দেখলাম, এর অর্থ কি? টু আন্ডারটেক, মানে কোনো কিছুকে নিজের আয়ত্তে নিয়ে আসা, পরিচালনা করা, সেই জিনিসটাকে বোঝাচ্ছে। অর্থাৎ এই অন্ট্রপ্রেনারশিপের একটা অর্থ দাঁড়ায় বা ব্যবসায়ের উদ্যোগের একটা অর্থ দাঁড়ায় টু আন্ডারটেক, কোনো কিছু করার দায়িত্ব নেওয়া, নিজের কাছে নিয়ে আসা, দায়িত্ব নেওয়া, এইগুলাকেই বোঝানো হয়েছে। তাই বলা যায় দায়িত্ব নিয়ে স্বাধীনভাবে কোনো কিছু শুরু করাই হলো উদ্যোগ। দায়িত্ব নিয়ে কোনো কিছু স্বাধীনভাবে শুরু করাই উদ্যোগ, মানে এখানে বস হচ্ছে আমি, এবং আমি উদ্যোক্তা, আমি অন্ট্রপ্রেনার, এবং আমি স্বাধীনভাবে এটি শুরু করছি। তারপরে দেখি, আর ব্যবসায়ী ক্ষেত্রে উদ্যোগ নেওয়া হলে তাকে ব্যবসায় উদ্যোগ, তাকে ব্যবসায় উদ্যোগ বা শিল্প উদ্যোগ বলা হয়। ব্যবসায়ী ক্ষেত্রে উদ্যোগ নেওয়া হলে তাকে ব্যবসায় উদ্যোগ বা শিল্প উদ্যোগ বলা হয়। তাহলে আমরা দেখলাম। এখন আমরা দেখব যে উদ্যোক্তা বা শিল্প উদ্যোক্তা কারা। সব কিছু সংজ্ঞা ডেফিনেশনে যাওয়ার আগে আমরা জাস্ট একটা কথা বলি, যে যিনি উদ্যোগটা নেন, যিনি ওই শিল্পের উদ্যোগ নেন, এক কথায় তিনি হচ্ছে এর উদ্যোক্তা বা শিল্প উদ্যোক্তা। তো এখন দেখি আমরা কি বলা হয়েছে। ঝুঁকি নিয়ে উৎপাদনের উপকরণ সমূহকে একত্রে করে ব্যবসায় প্রতিষ্ঠানকে সাফল্যের দিকে নিয়ে যাওয়ার চেষ্টায় নিয়োজিত ব্যক্তিকে, কে? নিয়োজিত ব্যক্তিকে। এই পর্যন্ত কিন্তু ডেফিনেশনটা ঠিকই আছে, আগের মতো আছে। এখন কি? নিয়োজিত ব্যক্তিকে ব্যবসায় উদ্যোক্তা বা শিল্প উদ্যোক্তা বলে। যে ব্যক্তি এই কাজটা ড্রাইভ করে নিয়ে যান, যিনি ঠেলে ঠেলে নিয়ে যান, যিনি টেনে টেনে নিয়ে যান, এই কাজগুলো যিনি করেন, তিনি হচ্ছেন উদ্যোক্তা বা শিল্প উদ্যোক্তা। এখন এখানে শিল্প উদ্যোক্তার কিছু বৈশিষ্ট্য উল্লেখ করা আছে, আমরা যদি একটু দেখি বৈশিষ্ট্যগুলো আসলে কি। উদ্যোক্তা একজন সৃজনশীল, সাহসী এবং কর্মঠ ব্যক্তি, যেটি আমরা আগেও দেখলাম যে এটি একটি সৃজনশীল এবং ঝুঁকিপূর্ণ কাজ। এই কাজ যিনি আঞ্জাম দিবেন, যিনি সম্পন্ন করবেন, তিনি অবশ্যই সৃজনশীল, সাহসী এবং কর্মঠ ব্যক্তি হতে হবে। তারপরে দেখি, উদ্যোক্তা উৎপাদনের উপকরণ সংগ্রহ করে সঠিকভাবে কাজে লাগান। আমরা আগে দেখেছি যে শিল্প উদ্যোগে সঠিকভাবে কাজে লাগানো হয়, এই কাজটা কে করেন? উদ্যোক্তা করেন। দেখলাম তিনি যাবতীয় ঝুঁকি নেন। কি? তিনি যাবতীয় ঝুঁকি নেন। প্রশ্ন আসতে পারে যে একটা ব্যবসায়ে যাবতীয় ঝুঁকি বা একটা উদ্যোগে যাবতীয় ঝুঁকি কে নেন? সরকার, উদ্যোক্তা, স্টেক হোল্ডার, না কারা? উত্তর হবে হচ্ছে উদ্যোক্তা। দেখে তিনি নতুন নতুন পণ্য সেবা ধারণা উদ্ভাবন করেন। কারণ কি? আমরা এখানে দেখলাম যে ভবিষ্যৎ ব্যবসায়িক সম্ভাব্য নতুন পণ্য সেবা ধারণার উদ্ভাবন, এই যে উদ্ভাবনটা, এটা কে করছেন? উদ্যোক্তা করছেন। তো উদ্যোক্তা কিন্তু এই উদ্ভাবনটি করে থাকছেন। তো দেখলাম। তারপরে তিনি পণ্যের নতুন বাজার খুঁজে বের করেন, মানে তিনি যেই পণ্যগুলো যেখানে সেল করবেন সেই বাজারটি তিনি উদ্যোক্তা খুঁজে বের করেন। তিনি পণ্য উৎপাদনের নতুন কৌশল প্রবর্তন করেন। আমরা দেখলাম যে নতুন নতুন কৌশল প্রবর্তন, নতুন শিল্প প্রতিষ্ঠান স্থাপন প্রভৃতি কে করেন? উদ্যোক্তা করেন। কানেক্টেড, একটার সাথে একটা কানেক্টেড। ঝুঁকি নিয়ে ব্যবসায় প্রতিষ্ঠানকে সাফল্যের দিকে নিয়ে যাওয়ার চেষ্টায় নিয়োজিত ব্যক্তি। আমরা দেখলাম যে ঝুঁকি যারা নিচ্ছেন তিনি কে হচ্ছেন? উদ্যোক্তা। এখন উদ্যোগ এবং শিল্প উদ্যোগ আর উদ্যোক্তা এবং শিল্প উদ্যোক্তা সম্পর্কে কিন্তু আমরা জানলাম। এখন আমরা দেখব যে আসলে উদ্যোগের ক্রমবিকাশ আসলে কখন থেকে শুরু হয়েছে। সৃষ্টি শুরু থেকে উদ্যোগের ক্রমবিকাশ শুরু হয়েছে। তাও যদি আমরা একটু দেখি, এখানে ফর্মালি বলা হয়েছে, কি বলা হয়েছে? অষ্টাদশ শতাব্দীর আগে ইংরেজি অন্ট্রপ্রেনিয়র শব্দটি সংগঠক বা আয়োজনকারী বা আন্ডারটেকার, যেটি দেখলাম আমরা, টু আন্ডারটেক অর্থে ব্যবহৃত হতো। মানে অষ্টাদশ শতাব্দীর আগে এই অন্ট্রপ্রেনিয়র শব্দটি কি
আয়োজক, সংগঠক, আয়োজনকারী এগুলা হিসাব অর্থে ব্যবহৃত হতো। শিল্প উদ্যোগ তার ঐতিহাসিক পটভূমি এবং ক্রমবিকাশের ইতিহাস আলোচনা করা হলো। এখন আমরা দেখব যে উদ্যোক্তার ক্রমবিকাশ কি, প্রাচীন যুগ। উদ্যোক্তার ক্রমবিকাশে আমরা প্রাচীন যুগ দেখব। প্রাচীন যুগে আসলে উদ্যোগ কীভাবে নেওয়া হতো, মানুষের চাহিদা পূরণের জন্য। আসলে তখন তো ব্যবসা ফর্মালি রান করে নাই, তো মানুষ তখন পশু পাখি শিকার করতো, সেগুলো পুড়িয়ে খেত। তারপরে বার্টার সিস্টেম চালু হয়েছে পরবর্তীতে। তো এই সিস্টেমগুলো কিন্তু একজন কোনো না কোনো কেউ না কেউ উদ্যোগ নিয়ে, ঝুঁকি নিয়ে তিনি কিন্তু কাজটি পরিচালনা করেছেন। তো এখানে সেইগুলাই বলা হয়েছে যে মানুষ সংঘবদ্ধ হওয়ার পর নিজেদের প্রয়োজন পূরণের লক্ষ্যে চাষাবাদ, পশুপালন, পশু শিকার, মৎস্য শিকারের মতো বিভিন্ন জীবিকা বেছে নিয়েছে। উদ্যোগ নিজেদের উৎপাদিত বাড়তি পণ্য শস্য অন্যের সাথে বিনিময় করে প্রয়োজন পূরণের চেষ্টা চালায়, যেটি বার্টার সিস্টেমের কথা আমি বললাম। এক পর্যায়ে কামার, কুমার, তাঁতি প্রভৃতি সম্প্রদায়ের উদ্ভব হয়। এক পর্যায়ে কিন্তু কামার, কুমার, তাঁতি প্রভৃতি সম্প্রদায়ের কিন্তু উদ্ভব হয়। এসব মানুষের কাজ ছিল মানুষের নতুন চিন্তা ও উদ্যোগের একটি ফসল। মানে এই যে কাজগুলো, যে এই পেশাগুলা যে তৈরি হয়েছে, এইগুলা কিন্তু মানুষের একটি কাজের, এক চিন্তার, মানুষের চিন্তার কিন্তু ফসল। এই জন্য উদ্যোক্তাদের চিন্তার ফসল বলা চলে এটি। ডেনিশ নাবিক মার্কো পোলো ছিলেন আদিকালের একজন শিল্প উদ্যোক্তা। ডেনিশ নাবিক মার্কো পোলো ছিলেন আদিকালের একজন শিল্প উদ্যোক্তা। 1300 সালের দিকে তিনি দূরপ্রাচ্যে বাণিজ্যপথ প্রতিষ্ঠার প্রচলন চালান। মার্কো পোলো তার নিজেদের পণ্য বিক্রির জন্য বিত্তশালী ব্যক্তিদের কাছ থেকে উচ্চ সুদে ঋণ দিতেন। নিজেদের পণ্য বিক্রির জন্য উচ্চ সুদে ঋণ দিতেন এবং সাহসিকতার সাথে ঝুঁকি নিয়ে তিনি কিন্তু অনেক জায়গায় ঘুরে বেরিয়েছেন এবং পণ্য বিক্রয় করেছেন। তো সেগুলাই বলা হচ্ছে তার মতো অন্যান্য দুঃসাহসী বণিক শারীরিক ও মানসিক সব ঝুঁকি নিয়ে বাণিজ্যে সক্রিয় ভূমিকা পালন করেন। প্রাচীনকালে এরূপ ঝুঁকি, ঋণ নেওয়া, বাজার তৈরি প্রভৃতি কাজ আধুনিক শিল্পোদ্যোগের সাথে অনেকটা সামঞ্জস্যপূর্ণ। আধুনিক শিল্প উদ্যোগের সাথে এই যে তিনি ঝুঁকি নিয়ে ঋণ নিলেন, ঋণ তো সেটি পরিশোধ করা লাগবে, তাই একটা ঝুঁকি আছে না। তিনি দূর দূরান্তে পাড়ি দিয়েছেন, সাগর মহাসাগর পাড়ি দিয়েছেন পণ্য বিক্রয়, শিল্পের জন্য, পথ চলার জন্য যেগুলো তিনি করেছেন। তো এইগুলা কিন্তু এই শিল্প উদ্যোগ ধারণার সাথে সম্পর্কযুক্ত। বর্তমানে আমরা যেটিকে বলছি, 1492 সালে ইতালীয় নাবিক ক্রিস্টোফার কলম্বাস তিনি কিন্তু আমেরিকা আবিষ্কার করেন। এর বিভিন্ন দেশ জয়, নতুন সমুদ্রতট আবিষ্কার, নাবিকদের উদ্বুদ্ধ করা, পরিকল্পনা তৈরি প্রভৃতি শিল্প উদ্যোগের ধারণাকে আরও উন্নত করে। তো এই জিনিসগুলো যে মার্কো পোলো, ক্রিস্টোফার কলম্বাস, আরও অন্যান্য যেসব ব্যক্তিরা ছিলেন, তারা কিন্তু এই ধারণাটা উন্নত করতে কাজ করেন। এরপর আমরা মধ্যযুগে দেখি, মধ্যযুগে কি হয়। ব্যবসায় স্বাভাবিক ধারায় বিকাশ হতে থাকে মধ্যযুগে। এ সময় ইতালিতে শিল্প বাণিজ্যের ব্যাপক বিস্তার হয়। তাছাড়া বৈদেশিক বাণিজ্যের প্রসার ঘটে ও বন্দর কেন্দ্রিক ব্যবসার প্রচলন হয়। ব্যাংক ব্যবস্থা ও হিসাব পদ্ধতির উন্নয়ন হয়। ধীরে ধীরে বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে প্রতিযোগিতা শুরু হয়। মানে এই যে বন্দর ব্যবস্থা উন্নয়ন, ব্যাংক ব্যবস্থার উন্নয়ন, বিমা ব্যবস্থার উন্নয়নের কারণে বৈদেশিক বাণিজ্যের কিন্তু উন্নয়ন হতে থাকে। এইগুলাই তো শিল্প উদ্যোগ। তো তারপরে দেখি, এই সময় ব্যবসায় উদ্যোগ বিষয়টি সম্পর্কে লোকজন পরিচিত হয়ে ওঠে। যেহেতু কার্যক্রম চলছে, ব্যবসায় উদ্যোগ, মানুষ উদ্যোগ নিচ্ছে, তো এই কার্যক্রমগুলো যেহেতু চলছে, এই জন্য মানুষ কিন্তু সচেতন হতে থাকে, পরিচিত হতে থাকে। 16 শতকের শুরুতে এন্টারপ্রেনিয়র শব্দটি নির্মাণ ও পুরকৌশলের ক্ষেত্রে ব্যবহার করা হতো। নির্মাণ ও পুরকৌশলের ক্ষেত্রে ব্যবহার করা কিন্তু হতো। সিভিল ইঞ্জিনিয়ারিং যেটাকে বলে পুরকৌশল, সিভিল ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে কিন্তু এটা ব্যবহৃত হতো। বাড়িঘর নির্মাণ সহ মানে আবাসন ব্যবস্থা উন্নয়ন, সমাজ ব্যবস্থার অবকাঠামোগত যে উন্নয়নগুলো আছে সেগুলোর ক্ষেত্রে কিন্তু এগুলো ব্যবহৃত হতো। এই ধরনের বৃহৎ প্রকল্পে ব্যক্তি কোনো ঝুঁকি নিতেন না। মানে তখন কিন্তু এই যে এন্টারপ্রেনারশিপ যে কাজগুলোতে ব্যবহৃত হতো, নির্মাণ বা পুরকৌশল ক্ষেত্রে, এগুলো কিন্তু উদ্যোক্তা কোনো ঝুঁকি নিতেন না। পুঁজিপতি বা সরকার প্রকল্প ব্যবস্থাপনায় সম্পদ সরবরাহ করে আর্থিক ঝুঁকি নিতেন। সরবরাহ করে কিন্তু সরকার বা পুঁজিপতিরা এই ঝুঁকিটা নিতেন। তো মধ্যযুগে গতানুগতিক শিল্প উদ্যোক্তা প্রতিনিধিত্ব তত্ত্বাবধায়কমূলক দায়িত্ব পালন করতেন। কি করতেন? এটি কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন আসতে পারে। মধ্যযুগে কারা কাজ করেন দেখি, যদি আমরা একটু দেখি। মধ্যযুগে গতানুগতিক শিল্প উদ্যোক্তা প্রতিনিধিত্ব তত্ত্বাবধানমূলক দায়িত্ব পালন করতেন। এর মধ্যে ছিল সম্ভ্রান্ত ব্যক্তি গৃহ দুর্গ নির্মাণ, জনসাধারণের দালানকোঠা তৈরি, মঠ গির্জা নির্মাণ প্রভৃতি। মানে এই কাজগুলো কিন্তু মধ্যযুগে করা হতো। আরেকবার যদি দেখি, মধ্যযুগে গতানুগতিক শিল্প উদ্যোক্তার প্রতিনিধিত্ব শিল্প উদ্যোক্তা, গতানুগতিক শিল্প উদ্যোক্তা কে, কখন? মধ্যযুগে। কে? গতানুগতিক শিল্প উদ্যোক্তা প্রতিনিধিত্ব তত্ত্বাবধায়কমূলক কাজের দায়িত্ব পালন করতেন। তো সেগুলো কি কি হতে পারে? সম্ভ্রান্ত ব্যক্তি গৃহ দুর্গ নির্মাণ, জনসাধারণের দালান কোঠা তৈরি, মঠ বা গির্জা নির্মাণ প্রভৃতি।
দেখলাম। এখন আসি আমরা একটা আধুনিক যুগে, আধুনিক যুগ মানে বর্তমান যুগে আমরা যে অবস্থানটা করছি, তখন কখন থেকে এটি শুরু হয়েছে দেখবো 1750 থেকে 1850 শিল্প বিপ্লবের সময়কালের পর থেকেই। আধুনিক যুগ বলতে অষ্টাদশ শতকে ইউরোপে শিল্প বিপ্লবের সমসাময়িক কালকে বা কালের পরের সময়কে, এ সময় পণ্যের বাজার চাহিদা তুলনায় উৎপাদন না বাড়ায়, মানে জনসংখ্যা তো বৃদ্ধি পাচ্ছে আধুনিক যুগে, অনেক অনেক জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, দেশে দেশে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, এখন তো চাহিদাও বাড়তেছে, কিন্তু আমার তো অবকাঠামোগত অবস্থা, আমার শিল্পের অবস্থা তো ওই আগের মতোই আছে। এই অবস্থা উত্তরণের জন্য কিন্তু উদ্যোক্তারা ভূমিকা পালন করেন, শিল্প উদ্যোক্তারা ভূমিকা পালন করেন এই যে চাহিদা আছে, চাহিদা পূরণের জন্য। ফলে ব্যবসায় উদ্যোগ বা নতুন ব্যবসায় গড়ার ভাবনা সমাজে ব্যাপক জনপ্রিয়তা পায়, চাহিদা পূরণ, ব্যবসায় সম্প্রসারণ এই কাজগুলোর কারণে। এই প্রেক্ষিতেই ব্যবসায় উদ্যোগ বা শিল্প উদ্যোগ ধারণা আলোচনায় আসে, শিল্প উদ্যোগ ধারণা আলোচনায় আসে। প্রশ্ন আসতে পারে কিভাবে আলোচনায় আসে, এই যে মূল কথা চাহিদা নিরূপণ, ব্যবসায় সম্প্রসারণ এই কাজগুলোর কারণেই কিন্তু এই শিল্প উদ্যোগ ধারণা কিন্তু আলোচনায় আসে। এখন আমরা দেখলাম বিস্তারিত যে ব্যবসায় শিল্প উদ্যোক্তা এবং এই যে প্রাচীন, মধ্য এবং আধুনিক যুগে কি কি অবস্থায় ছিল। তারপরে আমরা এখন দেখবো যে ব্যবসায় উদ্যোগের বৈশিষ্ট্যগুলো আমরা একটু দেখি। ব্যবসায় উদ্যোগের বৈশিষ্ট্য কি, এই যে ঝুঁকি নেওয়া, ব্যবসায় উদ্যোগের বৈশিষ্ট্যের মধ্যে একটা হচ্ছে কি ঝুঁকি নেওয়া। অবশ্যই আমরা দেখলাম যে ঝুঁকি নিয়ে কাজ করতে হবে, বৈধ অর্থনৈতিক কাজ, ব্যবসায় উদ্যোগ, হ্যাঁ ব্যবসাও তো একটা ঝুঁকি, এই সবগুলো কিন্তু ব্যবসার সাথেও জড়িত, ঝুঁকি নিয়ে বৈধ অর্থনৈতিক কাজ, সৃজনশীল উদ্ভাবনমূলক কর্মকাণ্ড, ব্যবসায় উদ্যোগে উদ্যোক্তাকে অবশ্যই সৃজনশীল এবং উদ্ভাবনমূলক কর্মকাণ্ড পরিচালনা করতে হবে। উৎপাদনের উপকরণ সমূহ সংগ্রহ, ব্যবসা পরিচালনা করতে গেলে তো কিছু উপকরণ লাগবে, এইগুলো সংগ্রহ করতে হবে, এখান থেকে কর্মসংস্থান সৃষ্টি। ব্যবসায় উদ্যোগের কারণে শুধু নিজের কর্মসংস্থান তো সৃষ্টি হয়ই না, অনেক মানুষের কর্মসংস্থান কিছু সৃষ্টি হয়। আত্মকর্মসংস্থানে একজন ব্যক্তির কর্মসংস্থান, যিনি আত্মকর্মসংস্থান সৃষ্টি করছেন তার হতে পারে, কিন্তু ব্যবসায় উদ্যোগের ক্ষেত্রে শুধু নিজের তো তার তো কর্মসংস্থান তৈরি হবেই, সাথে সাথে অন্য মানুষদের কর্মসংস্থানও কিন্তু তৈরি হবে। তারপরে দেখি নতুন সম্পদ সৃষ্টি, মানে নতুন নতুন যে সম্পদ আছে এই সম্পদগুলো এই ব্যবসায় উদ্যোগের কারণে কিন্তু সৃষ্টি হবে, এগুলো বৈশিষ্ট্য। এবং ব্যবসায় উদ্যোগের কার্যাবলী কি কি হতে পারে, উদ্যোগ চিন্তার উন্নয়ন, ব্যবসায় উদ্যোগের যে চিন্তা আছে এটি ডেভেলপমেন্ট হবে, নতুন নতুন আইডিয়া আসবে, সেগুলোকে বাস্তবায়ন করা হবে। উদ্ভাবন, হ্যাঁ যে আইডিয়াগুলো আসছে সেগুলো উদ্ভাবন করে বাস্তবায়ন করা হবে। ঝুঁকি নিতে হবে, ঝুঁকি এই যে আগে আমরা দেখলাম যে ঝুঁকি নেওয়া, ব্যবসা উদ্যোগ এবং কার্যাবলীর মধ্যেও ঝুঁকি নিতে হবে, এটা কাজ এবং এটা বৈশিষ্ট্য একই সাথে। উপকরণ সংগ্রহ, সংগঠিতকরণ একই সাথে। সিদ্ধান্ত নেওয়া, গুরুত্বপূর্ণ একটি কার্যাবলী হচ্ছে সিদ্ধান্ত নেওয়া। দক্ষ ব্যবস্থাপনা, বর্তমান সময়ে দক্ষ ব্যবস্থাপনা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ, এই দক্ষ ব্যবস্থাপনা ছাড়া কিন্তু প্রতিষ্ঠানই চলতে পারে না। আমরা কিছু কার্যাবলী দেখলাম, এবার দেখবো ব্যবসায় উদ্যোগ গড়ে ওঠার অনুকূল পরিবেশ। আসলে কি কি অনুকূল পরিবেশে ব্যবসায় উদ্যোগ গড়ে উঠতে পারে। মূলধনের সহজ প্রাপ্যতা, এটি খুবই ব্যবসায় গড়ে তুলতে খুবই সহজ হয়, কিন্তু বাংলাদেশে কিন্তু এটি সংকট আছে, বাংলাদেশে কিন্তু মূলধনের সংকট আছে, যেটি আমরা বললাম, সামনে দেখব। গবেষণা উন্নয়ন, মানে একটা ব্যবসা শুরু করতে গেলে তো আসলে দেখতে হয় যে আমার বাজারে কি অবস্থা চলমান আছে, যারা ভোক্তা আছেন তারা কি এটা কিনবেন, তারা কি পছন্দ করছেন, এটা তো একটা গবেষণা প্রয়োজন আছে। তো গবেষণা এবং উন্নয়ন, গবেষণা করে ফল পেয়ে সেটি নিয়ে উন্নয়ন কাজ যেটি আছে সেটি যদি বজায় থাকে তাহলে অনুকূল পরিবেশ। অনুকূল ব্যবসায় নীতি, সরকার আসলে কি নীতি প্রণয়ন করছেন, কোন কোন পলিসি সরকার দিচ্ছেন এবং এগুলো অনুকূলে যাচ্ছে কিনা, যদি অনুকূলে যায় ব্যবসার জন্য এটা অনুকূল পরিবেশের অন্তর্ভুক্ত হবে উদ্যোগের জন্য। উন্নত অবকাঠামো, আগে অবকাঠামোগত উন্নয়ন ছিল না, কিন্তু এখন কিন্তু এই অবকাঠামোগত উন্নয়ন খুবই খুবই গুরুত্বপূর্ণ। অবকাঠামোগত উন্নয়ন না হলে কিন্তু এই শিল্প উদ্যোগ ধারণাটাই এখন বাস্তবায়ন করা যাচ্ছে না। দেখি বাজার সুবিধা, মানে একটা বাজারে আসলে কি চাচ্ছে সেই অনুযায়ী যদি আমি পণ্য তৈরি করতে পারি তাহলে আমি বাজারের সুবিধাটি পাবো। স্থিতিশীলতা কি, রাজনৈতিক স্থিতিশীলতা হতে পারে, সামাজিক স্থিতিশীলতা হতে পারে, এই বিষয়গুলো কিন্তু হতে পারে। সামাজিক যে দাঙ্গা আছে এগুলো হবে না, রাজনৈতিকভাবে স্থিতিশীল পরিবেশ থাকবে, এইগুলা কিন্তু অনুকূল পরিবেশের অন্তর্ভুক্ত। সরকারের পৃষ্ঠপোষকতা, সরকার কতটা উদ্যোক্তা বান্ধব, তার নীতি তার আইন কতটা উদ্যোক্তা বান্ধব, এটি কিন্তু এখানে নির্ভর করছে। যদি ইতিবাচক থাকে তাহলে তো ভালো। উপকরণের সহজ প্রাপ্যতা,
আসলে আমার ব্যবসায় উদ্যোগে আমার বাংলাদেশে আমার যে ব্যবসা, আমি তুলার ব্যবসা করবো, আমি হয়তো তোশকের যে ব্যবসাটি করবো, এখন এর জন্য তো তুলা প্রয়োজন। বাংলাদেশে তো তুলা সহজপ্রাপ্য না, বাইরে থেকে আমদানি করতে হয়। তো এই যে সহজপ্রাপ্যতা নেই, অথচ যেই জিনিসের সহজপ্রাপ্যতা আছে, বাংলাদেশে চিংড়ির সহজপ্রাপ্যতা আছে, বিদেশে রপ্তানি করা যায়। তো এই যে উপকরণগুলোর সহজপ্রাপ্যতা, এটি কিন্তু অনুকূল পরিবেশ তৈরি করতে পারে। উপরোক্ত উপাদানের অনুকূল উপস্থিতি, সবগুলোর অনুকূল উপস্থিতিই কিন্তু অনুকূল পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ। আচ্ছা, ব্যবসায় উদ্যোক্তার কিছু শ্রেণী বিভাগ আমরা আলোচনা করব, যে আসলে কি কি উপায়ে আসলে উদ্যোক্তারা কাজ করেন, এবং কিছু শ্রেণী বিভাগ এখানে আছে। যেমন দেখি, উদ্ভাবনী উদ্যোক্তা, তিনি নতুন কিছু উদ্ভাবন করেন, যেটি বাজারে আছে সেটি তো আছেই, সাথে সাথে নতুন কিছু ইনোভেশন আনেন, ইনোভেটিভ তিনি কাজ করেন। এই উদ্ভাবনী উদ্যোক্তার অনেক ধরনের প্রকারভেদ আছে। অনুকরণ প্রিয় উদ্যোক্তা, তিনি আসলে বাজারে কোনো কিছু প্রচলন আছে এবং নিজেও সেটি করতে চান, তো এই জিনিসটা অনুকরণ প্রিয় উদ্যোক্তার অন্তর্ভুক্ত। কারিগরি দক্ষতা সম্পন্ন উদ্যোক্তা, আসলে একজন ব্যক্তি তিনি কাজ করবেন কিন্তু কোন প্রসেসে আগাবেন, কোন কোন মেশিনারি নিয়ে তিনি কাজ করবেন, কারিগরি জ্ঞান থাকা কিন্তু উদ্যোক্তার জন্য খুবই জরুরি। তো এই কারিগরি দক্ষতা সম্পন্ন উদ্যোক্তা কিন্তু ব্যবসায়ের জন্য, একটা শিল্প উদ্যোগের জন্য কিন্তু তিনি অ্যাসেট হিসাবে তিনি কাজ করেন, নিজেই তিনি প্রতিষ্ঠা করেন এবং নিজেই তার অ্যাসেট হিসাবে তিনি কাজ করেন। কারিগরি দক্ষতা কিন্তু একজন উদ্যোক্তার যে থাকে যাদের, তাদের কিন্তু কারিগরি দক্ষতা সম্পন্ন উদ্যোক্তা বলে। তবে সবার কিন্তু কারিগরি দক্ষতা থাকে না, এই জন্য যাদের আছে তাদেরকেই কারিগরি দক্ষতা সম্পন্ন উদ্যোক্তা বলা হয়। সুযোগ সন্ধানী উদ্যোক্তা, বিষয়টি খারাপভাবে না, পজিটিভলি তোমরা নাও। আসলে আমরা তো সবাই সুযোগ খুঁজি যে নিজেকে ভালো করার জন্য, তো ব্যবসায় উদ্যোগের জন্য, ভালো করার জন্য কিন্তু সুযোগ খুঁজতে হয়। তো এইটি কিন্তু এই সুযোগ সন্ধানী উদ্যোক্তা তার মধ্যে অন্তর্ভুক্ত। ধীর পরিবর্তন ও বিশ্বাসী উদ্যোক্তা, এই উদ্যোক্তা শ্রেণীর মানুষজন তারা কিন্তু একসাথে এক লাফে সাফল্যের চূড়ায় আহরণ করেন না, ধীরে ধীরে সাফল্য পেতে পেতে, ব্যর্থতাকে ওভারকাম করতে করতে তারা কিন্তু এগিয়ে যান। তো এটা হচ্ছে ধীর পরিবর্তন উদ্যোক্তা। সামাজিক উদ্যোক্তা, সমাজের সমস্যা নিরূপণে এইসব উদ্যোক্তারা তারা কিন্তু কাজ করেন। সামাজিক উদ্যোক্তার উদাহরণ দিতে পারি ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি কিন্তু এই সামাজিক সমস্যা নিরূপণে কিন্তু সামাজিক ব্যবসায়ের কথা তিনি বলেছেন। তো তিনি কিন্তু সামাজিক ব্যবসার উদ্যোক্তা, এই জন্য এটাকে কিন্তু সামাজিক উদ্যোক্তা বলা যায়। সমাজের সমস্যা নিরূপণের জন্য মুনাফাবিহীনভাবে তারা কিন্তু কাজ করেন। নারী উদ্যোক্তা, নারীরা যেখানে উদ্যোগ নিয়ে তার ব্যবসায় কার্যক্রম বা শিল্প কার্যক্রম শুরু করেন, তিনি নারী উদ্যোক্তা হিসাবে কাজ করেন। অভিবাসী উদ্যোক্তা, মানে তারা বাহির থেকে আসবেন বা যাবেন, বাহিরে যেয়ে তিনি উদ্যোগ নেবেন বিভিন্ন ধরনের, এগুলোকে অভিবাসী উদ্যোক্তা বলে। বাহিরের দেশে উদ্যোগ নেওয়া, বাংলাদেশে অনেক অভিবাসী, বাংলাদেশ থেকে বাহিরে গিয়ে অনেক অভিবাসী উদ্যোক্তা আছেন, তারা কিন্তু উদ্যোগ নিচ্ছেন এবং সফলও হচ্ছেন বাহিরে। তো এই হচ্ছে ব্যবসায় উদ্যোক্তার কিছু শ্রেণী বিভাগ। এখন প্রশ্ন আসছে যে আত্মকর্মসংস্থান ও ব্যবসায় উদ্যোগের মধ্যে বিরাজমান সম্পর্ক। আমি কিন্তু একটা কথা বলেছিলাম যে আত্মকর্মসংস্থানের কারণে কিন্তু নিজের কর্মসংস্থানটা তৈরি হয়, কিন্তু ব্যবসায় উদ্যোগের মাধ্যমে কিন্তু অনেক মানুষের কর্মসংস্থান তৈরি হতে পারে। সেখানে এখানে বলা হচ্ছে আত্মকর্মসংস্থানের ক্ষেত্রে ব্যক্তি শুধু নিজের কর্মসংস্থানের ব্যবস্থা করেন, আর ব্যবসায় উদ্যোগের ক্ষেত্রে ব্যক্তি নিজের পাশাপাশি বহু লোকের কর্মসংস্থানের ব্যবস্থা কিন্তু তিনি করে থাকেন। এটা আমরা বললাম, আত্মকর্মসংস্থানে ব্যক্তি নিজের জীবিকা অর্জনের উদ্দেশ্য থাকে, আর ব্যবসায় উদ্যোগে নিজের ও অন্য অনেকের জীবিকা অর্জনের উদ্দেশ্য কিন্তু থাকে। আত্মকর্মসংস্থানে নিজের কথা ভেবে তিনি তার কাজ করেন, আর এই ব্যবসা উদ্যোগে কিন্তু সবার কথা চিন্তা করে, শুধু নিজে না, অনেক অনেক অন্য মানুষের কথা চিন্তা করেও কিন্তু এখানে কার্যক্রম পরিচালনা করেন। আত্মকর্মসংস্থানের জন্য কাজের নতুন পুরাতন প্রচলিত যে কোনো ক্ষেত্রেই, পুরাতন অপ্রচলিত যে কোনো ক্ষেত্রেই যথেষ্ট আত্মকর্মসংস্থানের জন্য, কিন্তু ব্যবসায় উদ্যোগের জন্য উদ্ভাবন এবং নতুনত্ব প্রয়োজন। ব্যবসা উদ্যোগ উদ্ভাবিত হবে, নতুনত্ব থাকবে, আত্মকর্মসংস্থান যে কোনো প্রচলিত উপায়ও কিন্তু এটি পরিচালনা করা সম্ভব। আত্মকর্মসংস্থানের ঝুঁকি ও অনিশ্চয়তা কম থাকে, তবে ব্যবসা উদ্যোগের ক্ষেত্রে ঝুঁকি অনিশ্চয়তা বেশি থাকে। আত্মকর্মসংস্থানে কম থাকে কেন? নিজের জন্য করছেন, ঝুঁকি একটু কম থাকবে, এটি স্বল্প পরিসরে হয়। কিন্তু ব্যবসা উদ্যোগ কিন্তু বৃহৎ পরিসরে হয়, অনেক পুঁজি বিনিয়োগ, অনেক শ্রম, মেধা বিনিয়োগ করা থাকে, এই জন্য ঝুঁকি অনিশ্চয়তা কিন্তু এখানে বেশি থাকে। তো আমরা এগুলো দেখলাম। তো এটি কিন্তু সিকিউতে আসে, নিয়মিত আসছে এটি, তো এটা কিন্তু তোমরা ভালোভাবে আত্মস্থ করবে। তবে দেখি আর্থসামাজিক উন্নয়ন ব্যবসা উদ্যোগের মাধ্যমে কীভাবে হচ্ছে। জাতীয় উৎপাদন বৃদ্ধি পাচ্ছে, হ্যাঁ, বৃহৎ পরিসরে কাজ হচ্ছে, এটা তো খুবই ইজি কমন বিষয় যে জাতীয় উৎপাদন বৃদ্ধি পাচ্ছে। জীবনযাত্রার মান উন্নয়ন হচ্ছে, কিভাবে? উদ্যোক্তার হচ্ছে, যারা এখানে কাজ করছেন তাদের হচ্ছে, এই উদ্যোক্তার স্টেক হোল্ডারদের হচ্ছে, যারা তার সাথে জড়িত তাদের হচ্ছে, তারা আর্থিকভাবে হয়তো বেনিফিটেড হচ্ছেন বা অন্য অন্যভাবে। কনজিউমার, ভোক্তা যারা আছে তারাও তো এখানে সুবিধা পাচ্ছেন, তারা জীবনমান উন্নয়নের জন্য যে পণ্যগুলো দরকার, যে সেবাগুলো দরকার, তারা কিন্তু এখান থেকে পাচ্ছেন। পণ্যের বাজার সৃষ্টি, আমি একটা নতুন পণ্য উদ্ভাবন করলাম,
নতুন পণ্য উদ্ভাবন করলাম। এখন এই উদ্ভাবন করলে বাজারে এটি আসলো, তাহলে একটি বাজার সৃষ্টি হলো না, মানুষদের চাহিদা পূরণ হচ্ছে না, তো একটি বাজারে তো এটি আসছে, তো এটি বাজার সৃষ্টি হলো। সম্পদের সর্বোচ্চ ব্যবহার, উদ্যোক্তা শিল্প উদ্যোক্তা কিন্তু এই উদ্যোগের মাধ্যমে কিন্তু সম্পদের সর্বোচ্চ ব্যবহার কিন্তু তিনি করেন এবং সর্বোচ্চ আউটপুট কিন্তু তিনি প্রত্যাশা করেন। কর্মসংস্থান আমরা দেখলাম যে কর্মসংস্থান তৈরি হচ্ছে এবং সুষম উন্নয়ন হচ্ছে, কারণ সবার উন্নয়ন হচ্ছে, এটি এক পর্যায়ে কিন্তু বিস্তৃত হচ্ছে এই উন্নয়নগুলা। ওটা কি শিল্প উন্নয়নে সহায়তা, শিল্প উন্নয়নে সহায়তা, আচ্ছা ভুল যেতে পারে বানান, শিল্প উন্নয়নে এখানে সহায়তা কিন্তু হচ্ছে, মানে শিল্প তো তৈরি হচ্ছে, ব্যবসায় উদ্যোগের মাধ্যমে নতুন নতুন শিল্প কলকারখানা তৈরি হচ্ছে, যেটাকে আমরা শিল্প উদ্যোগ বলছি। তো শিল্প উদ্যোগই তো শিল্প উন্নয়নে সহযোগিতা করবে। দেখলাম বাংলাদেশে ব্যবসায় উদ্যোগ উন্নয়নে কী কী সমস্যা আছে, আমরা একটু আগে আসলে দেখতেছিলাম সুবিধা সুযোগ সবই দেখলাম, এখন সমস্যাকে কি আছে? সঠিক পরিকল্পনার অভাব কিন্তু খুব দৃঢ়ভাবে আমরা এখানে দেখি। সঠিক পরিকল্পনা ছাড়া ব্যবসায় নেমে পড়ছেন। শুধুমাত্র টাকা থাকলেই কি ব্যবসায় উদ্যোগ সফল করা সম্ভব? না, সুষ্ঠু পরিকল্পনা, মেধা, উদ্ভাবনী শক্তি, সৃজনশীলতা সব কিছু দরকার। এই জন্য পরিকল্পনার অভাব কিন্তু দেখা যায়। মূলধনের অভাব আগেও বললাম, আমি একটু আগে যখন আলোচনা করছিলাম সেখানে বললাম মূলধনের অভাব আছে, শিক্ষা এবং অভিজ্ঞতার অভাব আছে। বাংলাদেশে শিক্ষিত জনগোষ্ঠীর একটা বড় অংশ তারা কিন্তু জব সিকার, চাকরি খুঁজেন, শিল্প উদ্যোগের মধ্যে কিন্তু তারা যান না। এক্ষেত্রে তাদের নিচে যারা অবস্থান করছেন সমাজে, তারা কিন্তু শিল্প উদ্যোগ, ব্যবসা উদ্যোগের মধ্যে যান, কিন্তু শিক্ষা এবং অভিজ্ঞতার অভাব কিন্তু দুইটাই থাকে। দক্ষ জনশক্তির অভাব। আমরা একটু আগে যখন দেখলাম যে কারিগরি দক্ষতা সম্পন্ন উদ্যোক্তারই এটা যখন দেখলাম বিষয়টা, তখন কিন্তু আমরা দেখছি তিনি কিন্তু কারিগরি দক্ষতা সম্পন্ন হলে তাকে কারিগরি দক্ষতা সম্পন্ন উদ্যোক্তা বলা যাবে। কিন্তু দক্ষ জনশক্তিরও তো একটা ব্যাপক অভাব আছে, তো এটি লক্ষণীয়। পৃষ্ঠপোষকতার অভাব, সরকারি পৃষ্ঠপোষকতা, বেসরকারি পৃষ্ঠপোষকতা, মানে কেউ যদি চায় না আসলে যে এই জিনিসটা ভালোভাবে চলুক, এটা একটা ধারণা যে, কিন্তু সরকার যদি এখানে পৃষ্ঠপোষণ করে, বেসরকারি উদ্যোগে যদি পৃষ্ঠপোষণ হয়, তাহলে কিন্তু এই শিল্প উদ্যোগগুলো কিন্তু খুব সুন্দরভাবে বাস্তবায়ন হয়। রাজনৈতিক অস্থিতিশীলতা কিন্তু বিরাজমান বেশ অনেক দিন ধরে ছিল। এখন আমরা আশা করছি যে সামনের দিনগুলোতে রাজনৈতিক অবস্থা স্থিতিশীল থাকবে। তো এই বিষয়গুলো কিন্তু এখানে আছে। বাংলাদেশের ব্যবসা উদ্যোগ উন্নয়নে সমস্যার মধ্যে কিন্তু এই রাজনৈতিক অবস্থা কিন্তু জড়িত। ব্যবসা করতে গেলে শিল্প উদ্যোক্তা যেখানে উদ্যোক্তা তারা যদি ব্যবসা সম্প্রসারণ করতে চান, এখানে কিন্তু বিভিন্ন কিছু তাদের কাছে চাওয়া হয়, যেটি আমি না বলি আর সবাই তোমরা বুঝো। তো এই যে চাওয়া পাওয়ার যে জায়গাটা, এটা কিন্তু রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে তৈরি হয়। আইনি আনুষ্ঠানিকতা আছে, অনেক আইন মেনে চলতে হয়, বিশেষ করে যারা বড় বড় শিল্প উদ্যোগ স্থাপন করেন, যৌথ মূলধনী কারবার দিয়ে শুরু করেন বা অংশীদারি, এই যে কাজগুলোতে কিন্তু আইনি অনেক জটিলতা থাকে। এই জন্য এটি কিন্তু অনেক আনুষ্ঠানিকতা কিন্তু উন্নয়নে সমস্যা সৃষ্টি করে। তো এই বিষয়গুলো কিন্তু এখানে আছে। এবার দেখি বাংলাদেশে ব্যবসায় উদ্যোগ উন্নয়নের সমস্যা দূরীকরণের উপায় কি। এই যে এখানে সমস্যা দেখলাম, এখন আমরা দেখবো যে এটা কিভাবে দূর করা যায়। তো দেখি সঠিক পরিকল্পনা প্রণয়ন, মানে এটা তো অভাব আছে, মানে পরিকল্পনা নিতে হবে। উপযুক্ত পণ্য ক্ষেত্র নির্বাচন, আমি আসলে ওই যে টাকা আছে বলে ব্যবসায় নেমে গেলাম, বিষয়টা এরকম না। সঠিকভাবে আমার পণ্য এবং ক্ষেত্র, আমার মার্কেটে কি চলবে, আমার মার্কেটে যদি লিপস্টিক ভালো চলে, তাহলে আমার ওটা নিয়ে ব্যবসা কাজ করতে হবে, বা আমার এটা চিন্তা করতে হবে যে উপযুক্ত পণ্যটা কি, কোন ক্ষেত্র নিয়ে আমি কাজ করব। তারপরে দেখি মূলধনের যোগান বৃদ্ধি করতে হবে। যদি এখানে লিখি মূলধনের যোগান বৃদ্ধি, শিক্ষা অভিজ্ঞতা কিন্তু এখানে অর্জন করতে হবে। শিক্ষা এবং অভিজ্ঞতা ছাড়া কিন্তু আসলে কার্যক্রম সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয় না। শিক্ষা এবং অভিজ্ঞতা দুইটাই কিন্তু বর্তমান যুগে খুবই গুরুত্বপূর্ণ, দুইটার একটা ছাড়াও কিন্তু এই শিল্প উদ্যোগ বাস্তবায়ন করা সম্ভব না। দক্ষ জনশক্তির ব্যবস্থা করতে হবে, সরকারিভাবে উদ্যোগ নিতে হবে, কারিগরি প্রশিক্ষণ তাদের দিতে হবে, তাদের শিক্ষা দিতে হবে যে কি শিক্ষামূলক প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে, কিভাবে সে দক্ষ হয়ে উঠবে, এটি করতে হবে। এবার সঠিক পরামর্শের ব্যবস্থা সরকারিভাবে বেসরকারি উদ্যোগে এইগুলো কিন্তু করতে হবে। সরকারি বেসরকারি পৃষ্ঠপোষকতা, যেটি বললাম, এই যে পৃষ্ঠপোষকতার যে অভাব আছে, এখানে পৃষ্ঠপোষকতার ব্যবস্থা করতে হবে। রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিতকরণ কিন্তু দায়িত্ব, সরকারের দায়িত্ব এই রাজনৈতিক স্থিতিশীলতাকে নিশ্চিত করা।
বাংলাদেশে নারী উদ্যোক্তাদের উন্নয়নে সরকার প্রদত্ত সুযোগ সুবিধা। নারী উদ্যোক্তা কারা দেখলাম, নারীরা যেখানে উদ্যোগ নেন এবং সরকার আসলে কি কি সুযোগ সুবিধা দিতে পারেন নারীদের সেটি দেখব, মানে কি কি সুযোগ সুবিধা দিচ্ছেন তারা দেখি। নারী উদ্যোক্তাদের অগ্রাধিকার ভিত্তিতে সহজ শর্তে জামানতবিহীন ঋণ দিচ্ছেন সরকার, যে ঋণে কিন্তু জামানত বা মর্টগেজ থাকবে না। ঋণ প্রদান এসএমই খাতের মোট বরাদ্দের 25% নারী উদ্যোক্তাদের অনুকূলে রাখা, এটি একটি সুযোগ দিচ্ছেন। সরকারি প্রতিষ্ঠানের একটি নির্দিষ্ট পরিমাণ পণ্য সেবা নারী উদ্যোক্তাদের কেনা হবে নারী উদ্যোক্তাদের থেকে, মানে সরকারি কোনো প্রতিষ্ঠান, ব্যবসায় প্রতিষ্ঠানে যদি পণ্য বিক্রয় করা হয় সেখানে কিন্তু একটি নির্দিষ্ট পরিমাণ পণ্য কিন্তু নারী উদ্যোক্তাদের কাছ থেকে কিনতে হবে, এটি তাদের মোটিভেশন দিচ্ছে। তারপরে আর্থিক ও ব্যাংকিং প্রতিষ্ঠানের সাথে সমন্বয় করে বাংলাদেশে ব্যাংক নারীবান্ধব ব্যাংকিং সেবা নিশ্চিতকরণ, বিসিক, বিটাক, এসএমই ফাউন্ডেশন এবং বেসরকারি প্রতিষ্ঠান কর্তৃক প্রয়োজনীয় সহায়তা এবং সেবা প্রদান, এগুলো কিন্তু সরকার করছে এবং আরও বাড়ানো দরকার। তারপরে দেখি, নারীর দক্ষতা বাড়ানোর জন্য সরকারি খাতের সব প্রশিক্ষণ প্রতিষ্ঠানে অগ্রাধিকার ভিত্তিতে প্রশিক্ষণ দেওয়া। প্রশিক্ষণ প্রতিষ্ঠান যেগুলো আছে, ট্রেনিং ইনস্টিটিউট, সেখানে কিন্তু প্রশিক্ষণ দেওয়া। মাইক্রো, ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্প নারী শিল্প উদ্যোক্তাগণ যেন নিজেদের প্রতিষ্ঠা করতে পারেন, সেই লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক কর্তৃক আর্থিক সহায়তা এবং প্রণোদনা দেওয়া, এগুলো সরকারের কাজ। চতুর্থ, শিল্প বিপ্লব উপযোগী প্রযুক্তি নির্ভর উৎপাদন কর্মকাণ্ডে নারী শিল্প উদ্যোক্তা এবং তাদের সংস্থাকে উৎসাহিত করা, এই কাজগুলো সরকার করছেন। আরও বেশ কিছু কাজ কিন্তু সরকার হাতে নিয়েছে। তো বাংলাদেশে নারী উদ্যোক্তা উন্নয়নে কিছু সুপারিশ, এগুলো তোমাদের বইতে আছে, এই সুপারিশগুলা তো আমরা একটু দেখি। বর্তমানে বাংলাদেশে নারী উদ্যোগ উন্নয়নে বেশ অগ্রগতি দেখা যাচ্ছে, তবে বেশ কিছু ক্ষেত্রে নারীরা এখানে বাধার সম্মুখীন হয়ে থাকেন। বাংলাদেশে নারী উদ্যোক্তা উন্নয়নে কিছু সুপারিশ নিচে উল্লেখ করা হলো। নারীদের সহজ প্রক্রিয়ায় ও স্বল্প সুদে ঋণের ব্যবস্থা করা, বিভিন্ন উপলক্ষে বা বিশেষ শ্রেণী নারীদের জন্য বিশেষ ছাড় দিয়ে ঋণের ব্যবস্থা করা। দেশের প্রত্যেকটি থানা উপজেলায় নারী উদ্যোক্তাদের জন্য প্রশিক্ষণ প্রতিষ্ঠানে স্থাপন করা। তারপরে পরিবহন ব্যবস্থা উন্নয়ন করা, গ্রামে নারী উদ্যোক্তাগণ যেন সময় মতো সহজে এবং পর্যাপ্ত কাঁচামাল সংগ্রহ করতে পারে সেজন্য কাজ করা। গ্রামে নারী উদ্যোক্তাদের সরকারি সহায়তার মাধ্যমে তাদের আর্থসামাজিক উন্নয়ন করা, মানে এই সুপারিশগুলো এখানে আছে। আরও কিছু সুপারিশ আছে, আমরা দেখি। গ্রাম্য নারী উদ্যোক্তাদের জন্য তাদের এলাকার অবকাঠামোগত উন্নয়ন সুযোগ সুবিধা, যেমন বিদ্যুৎ, পানি, গ্যাস ইত্যাদি সরবরাহ করা। আচ্ছা, প্রভৃতি দেওয়া বা সরবরাহ করা। প্রতিযোগিতাপূর্ণ ব্যবসায় জগতে নারী উদ্যোক্তাগণও যাতে সব সময়ের মতো তথ্য পান তা নিশ্চিত করা, মানে তথ্য অধিকার যাতে নারী উদ্যোক্তাদের জন্য নিশ্চিত থাকে সেটির ব্যবস্থা করা। পুরাতন ও প্রচলিত প্রযুক্তির পরিবর্তে আধুনিক এবং সময় উপযোগী প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা। আয়কর অফিস থেকে করদাতা চিহ্নিতকরণ নাম্বার, ট্যাক্স পেয়ার্স আইডেন্টিফিকেশনস নাম্বার বা টিন সংগ্রহ। একই কর্তৃপক্ষ থেকে মূল্য সংযোজন কর, ভ্যাট নিবন্ধন, এই যে টিন, ভ্যাট, টিআইএন, ভ্যাট নিবন্ধন, এই যে টিআইএন নিবন্ধন, এইগুলোর সহায়তা দেওয়া। নতুন এবং প্রচলিত প্রযুক্তির পরিবর্তে আধুনিক এবং যুগোপযোগী প্রযুক্তির সরবরাহ করা। বিদ্যুৎ, পানি, গ্যাসের ইউটিলিটিস যেগুলো আছে এগুলো সরবরাহ নিশ্চিত করা এবং তারা যাতে এটি সহজে পান এই সুবিধা দেওয়া। প্রতিযোগিতাপূর্ণ ব্যবসা জগতে নারী উদ্যোক্তারা যাতে সময় মতো তথ্য পান, ইনফরমেশন তারা যেন পান এবং ইনফরমেশন সিকিউরিটি যাতে বজায় থাকে, এই জন্য কিন্তু সরকারকে কাজ করতে হবে। এই বিষয়গুলো কিন্তু এখানে উল্লেখ করা আছে। তো এখন আমরা আসলে কিছু উদ্যোক্তাদের সম্পর্কে জানবো, উদ্যোক্তারা কিভাবে তাদের কাজ করেছেন বা কিভাবে সফল হয়েছেন, এটা একটু আমরা ক্ষুদ্র পরিসরে জানার চেষ্টা করবো। বাংলাদেশের সফল উদ্যোক্তা রণদা প্রসাদ সাহা, আর.পি. সাহা যাকে সংক্ষেপে বলা হয়, তিনি একজন মুক্তিযোদ্ধা ছিলেন। তার জন্ম 1896 সালে ঢাকার সাভারে। তো আমরা দেখি রণদা প্রসাদ সাহা 1896 থেকে 1971 সালে তাকে জোরপূর্বক অপহরণ করা হয়। তো ছিলেন বিংশ শতাব্দীর অবিভক্ত বাংলা তথা বাংলাদেশের একজন সফল ব্যবসায়িক ও সামাজিক উদ্যোক্তা। তার উদ্যোগের মূল উদ্দেশ্য ছিল অর্জিত লভ্যাংশ মানব কল্যাণে উৎসর্গ করা। তো তিনি কিন্তু একজন ব্যবসায়ী প্লাস সামাজিক একজন উদ্যোক্তা। তিনি তার মূল উদ্দেশ্য ছিল জীবনে যে এই কাজগুলো দিয়ে সামাজিক কর্মকাণ্ড বা মানবিক কল্যাণে উৎসর্গ করা। তো তিনি কি ব্যবসায় উদ্যোগ নেন? 1932 সালে সামান্য পুঁজি নিয়ে তিনি কয়লার ব্যবসা শুরু করেন। এরপর তিনি নৌ পরিবহন ক্ষেত্রে প্রবেশ করে বেঙ্গল রিভার সার্ভিস নামে কোম্পানি প্রতিষ্ঠা করেন।
পাট ব্যবসা এবং ডকইয়ার্ডের সফল পরিচালনার মাধ্যমে তিনি তৎকালীন অন্যতম শীর্ষ ধনকুবেরে পরিণত হন। মানে এই কাজগুলো তিনি ব্যবসায় উদ্যোগ নেন। সামাজিক এবং দাতব্য উদ্যোগ কি? শৈশবে মাতৃহীন হওয়ার কষ্ট থেকে তিনি চিকিৎসা সেবা, নারী শিক্ষার প্রসারে মনোযোগ দেন। 1947 সালে তার যাবতীয় ব্যবসায়িক লভ্যাংশ মানব কল্যাণে ব্যয়ের লক্ষ্যে প্রতিষ্ঠা করেন কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট। কি কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট? তার যে সম্পদ আছে সেগুলো মানব কল্যাণে ব্যয় করার জন্য প্রতিষ্ঠা করেন। তার প্রতিষ্ঠিত কুমুদিনী হাসপাতাল 1944, ভারতেশ্বরী হোমস 1945, দেবেন্দ্র কলেজ যেটি এখনো অবস্থান করছে, সবগুলোই আছে। তো কুমুদিনী মহিলা কলেজ দেশের স্বাস্থ্য ও নারী শিক্ষা খাতে বিপ্লব ঘটাচ্ছে। ভালো, তাদের অবস্থান ভালো অবস্থানে আছে। তো এখন আমরা দেখব যে ডক্টর হোসনে আরা বেগম, এই ডক্টর হোসনে আরা বেগম কিন্তু TMSS এর প্রতিষ্ঠাতা। যদি আমরা দেখি, ডক্টর হোসনে আরা বেগম একজন বিশিষ্ট সমাজসেবী, শিক্ষাবিদ ও বেসরকারি উন্নয়ন সংস্থা TMSS ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ। তার জন্ম কিন্তু বগুড়ায়। তো এর প্রতিষ্ঠিত নির্বাহী পরিচালক তিনি। 1953 সালে 1 ডিসেম্বর এই যে বগুড়া জেলায় তিনি জন্মগ্রহণ করেন। উত্তরবঙ্গে তার কিন্তু প্রতিষ্ঠানগুলো ব্যাপকভাবে কাজ করছে, তাছাড়াও সারা দেশে কাজ করছে। 1975 সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর শিক্ষকতা পেশায় যোগ দেন। পরবর্তীতে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় থেকে PhD ডিগ্রি লাভ করেন। 1980 সালে তিনি TMSS প্রতিষ্ঠা করেন। TMSS কত সালে প্রতিষ্ঠা হয় প্রশ্ন আসতে পারে। কত সালে? 1980 সালে কিন্তু এই TMSS কিন্তু প্রতিষ্ঠা করেন। তিনি 1980 সালে TMSS প্রতিষ্ঠা করেন। তারপরে আমরা দেখি, যার মাধ্যমে নারী ক্ষমতায়ন, দারিদ্র্য বিমোচন, ক্ষুদ্র ঋণ, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান, সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। দেখি, তিনি মুক্তিযুদ্ধের সময় দেশ সেবার অবদান রাখেন এবং আজীবন সহায়তায় মানুষের কল্যাণে কাজ করে গেছেন। তার নেতৃত্বে TMSS দেশের অন্যতম সফল উন্নয়ন সংস্থায় পরিণত হয়েছে। সমাজসেবা অসামান্য অবদানের জন্য তিনি দেশে বিদেশে বহু সম্মাননা অর্জন করেছেন। তিনি কিন্তু রোকেয়া পদক পেয়েছেন, তোমরা বইতে পড়বা। রোকেয়া পদকে কিন্তু তিনি ভূষিত হয়েছেন। রোকেয়া পদকে তিনি ভূষিত হয়েছেন। এটি গুরুত্বপূর্ণ, এটি আসে। রোকেয়া পদকের বিষয়টি কিন্তু বেশ অনেক পরীক্ষার প্রশ্নে কিন্তু এটি এসেছে, রোকেয়া পদকে ভূষিত হয়েছেন। আমরা তাহলে ব্যবসা উদ্যোগ সম্পর্কে বিস্তারিত জানলাম, আসলে যে ব্যবসা উদ্যোগ কিভাবে তার কার্যক্রম পরিচালনা করছে, ব্যবসা উদ্যোগ আসলে কিভাবে পরিচালিত হয়, শিল্প উদ্যোগ, শিল্প উদ্যোক্তা, বৈশিষ্ট্য, সুবিধা অসুবিধা, বাংলাদেশের কন্ডিশন, কি করা যেতে পারে। আমরা প্রাচীন, মধ্য এবং আধুনিক যুগ দেখেছি, সফল কিছু উদ্যোক্তাদের উদাহরণ আমরা দেখলাম। তো এখন আমরা একটু দেখব, প্রত্যেক দিনের মতো আমরা আসলে সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং এরপর বিভিন্ন ধরনের বোর্ডে যে MCQগুলো এসেছে সেগুলো নিয়ে কথা বলবো। দেখি, মিস শাম্মী ও মরিয়াম দুই বান্ধবী। তারা দুজনেই যুব উন্নয়ন প্রকল্প থেকে বাটিক, বুটিক ও সেলাই প্রশিক্ষণ নিয়েছেন। মিস শাম্মী তার গ্রামে একটি বাটিক বুটিকের দোকান দিয়েছেন এবং মারিয়াম একটি লেডিস টেইলার্স দিয়েছেন। গ্রামীণ পরিবেশে বাটিক বুটিকের ব্যবসায়টি সফলতার সাথে না চললেও লেডিস টেইলার্সটি বেশ সফলতার সাথে চলছে। কিন্তু চলছে। এখন প্রশ্ন করেছে উদ্যোক্তার সংজ্ঞা দাও। যে ব্যক্তি ঝুঁকি নিয়ে নিজস্ব কর্মপ্রতিষ্ঠানের মাধ্যমে নতুন কিছু সৃষ্টি বা স্থাপন করলে ওই ব্যক্তিকে উদ্যোক্তা বলে। কোনো ব্যক্তি যদি ঝুঁকি নিয়ে নতুন কিছু করেন, নতুন কিছু সৃষ্টি স্থাপন করেন নিজস্ব কর্মপ্রতিষ্ঠা, তাকে শিল্প উদ্যোক্তা বলে। সৃজনশীল মানসিকতা কি প্রশ্ন করা হয়েছে। সৃজনশীল মানসিকতা কি বুঝিয়ে লেখো। মেধা মনন দিয়ে নতুন নতুন কোনো কিছু তৈরি বা ধারণা সৃষ্টি করাকে সৃজনশীলতা বলে। মেধা মনন দিয়ে নতুন কিছু সৃষ্টি করাকে সৃজনশীলতা বলে। উদ্যোক্তা উদ্যোগ নেওয়ার মাধ্যমে নতুন কিছু সংযোজন করেন। উদ্যোক্তা উদ্যোগ নেওয়ার মাধ্যমে নতুন কিছু সংযোজন করেন। তার উদ্ভাবন হতে পারে নতুন পদ্ধতি যা এখনো উদ্ভাবন হয়নি, অথবা নতুন পণ্য যা ভোক্তা এখনো পায়নি। এসব কাজ উদ্যোক্তার সৃজনশীল মানসিকতার কারণে সৃষ্টি করা সম্ভব হয়। তো এই সৃজনশীল মনোমানসিকতা, নতুন কিছু সৃষ্টি করা এবং নতুন কিছু ইনপুট দেওয়া, যেগুলো অনেক সময় তৈরি হয় নাই, সমাজে এখনো আসে নাই, সেগুলো হতে পারে বা আসবে সামনে, এইগুলো নিয়ে কিন্তু অগ্রিম চিন্তাভাবনা করা, কাজ করাকে সৃজনশীলতা বলে। এবং নিজের কিছু দেওয়া, নিজের মধ্য থেকে সৃজনশীলতার উদ্ভাবন ঘটানো সৃজনশীল মন মানসিকতা বলে। দেখছি, উদ্দীপকের মিস শাম্মীর বাটিক বুটিকের দোকান সফলতার সাথে না চলার পিছনে উদ্যোক্তার কোন গুণটির অভাব রয়েছে। আমরা একটু যদি প্রশ্নে যাই, এখানে আমরা দেখছি যে শাম্মী গ্রামে বাটিক বুটিকের দোকান দিয়েছেন। বাটিক বুটিক যে দোকানগুলো দিয়েছেন, এগুলো পোশাক শিল্পে, পোশাকের একটা কাজ আর কি, বাটিক বুটিক। তো এইগুলা কি গ্রামে সঠিকভাবে চলে, নাকি শহরের দিকে এটি ভালো চলে? আমার মনে হয় যেটি এটি কিন্তু শহরের দিকে খুব ভালো চলে, গ্রামে কিন্তু ভালোভাবে চলে না। গ্রামে চলে না বিধায় তো তিনি সফল হতে পারেন নাই। তো আমরা দেখলাম যে তার কিসের অভাব রয়েছে? দূরদৃষ্টির অভাব রয়েছে, দূরদৃষ্টির গুণটির অভাব রয়েছে সফলতার সাথে না চলার পিছনে। কেন দূরদৃষ্টির অভাব রয়েছে? এই দূরদৃষ্টি
মানে তিনি হয়তো চিন্তা করা উচিত ছিল যে গ্রামে এই জিনিসগুলো চলে না, এটি শহরে চলে, তাহলে আমি শহরের দিকে কাজ করি, বা গ্রামে যেটি চলে সেটি নিয়ে কাজ করি। তবে তার বান্ধবী কিন্তু এই যে মারিয়াম, তিনি কিন্তু লেডিস টেইলার্স বেশ সফলতার সাথে চালাচ্ছেন। টেইলার্স কাপড় নিয়মিত বানানো হয়, এটি সব জায়গায় তৈরি করা হয়, এটা লেডিস টেইলার্স কিন্তু ভালোভাবে তার কার্যক্রম করতে পারে। তো এইখানে এটির অভাব রয়েছে। এটি বলা হয়েছে ভবিষ্যতে কি হতে পারে তা অনুধাবন করার ক্ষমতাই হলো দূরদৃষ্টি। দূরদৃষ্টি কি সেটি কিন্তু এখানে বোঝানো হয়েছে। উদ্যোক্তাকে সবসময় অনিশ্চয়তার মধ্যে ব্যবসায় পরিচালনা করতে হয়। হ্যাঁ, অনিশ্চয়তার মধ্যে এবং ঝুঁকি নিয়ে তো ব্যবসা পরিচালনা করতে হয়, এর জন্য তাকে দূরদৃষ্টি সম্পন্ন হতে হয়। যে উদ্যোক্তার দূরদৃষ্টি যত বেশি, তার সফল হওয়ার সম্ভাবনা তত বেশি। তো দূরদৃষ্টি কি আমরা দেখলাম, এবং একজন উদ্যোক্তার কিন্তু এই দূরদৃষ্টি থাকতেই হবে, কারণ এখানে তার ব্যবসায় কিন্তু ঝুঁকি অনেক বেশি। উদ্দীপকে মিস শাম্মী যুব উন্নয়ন প্রকল্প থেকে বাটিক বুটিকের প্রশিক্ষণ নিয়েছেন। এরপর সে তার গ্রামে বাটিক বুটিকের দোকান দিয়েছেন। তিনি গ্রামীণ পরিবেশে তার ব্যবসাটি সফল হয় না, কিন্তু গ্রামীণ পরিবেশে তার ব্যবসাটি সফল হয় না। এখন কি কারণে সফল হয় না সেটি তো লিখতে হবে, সেটি এখানে লিখেছে। কেননা গ্রামে নিম্ন আয়ের মানুষজন সাধারণত বাটিক বুটিকের তৈরি পোশাক কম কেনেন, এছাড়া তাদের আধুনিক ফ্যাশন সম্পর্কে আগ্রহ কম থাকে। গ্রামে আছেন মিস শাম্মী, গ্রামের দোকান নেওয়ার আগে এই বিষয়গুলো ভাবা উচিত ছিল। মিস শাম্মী গ্রামে দোকান নেওয়ার আগে এই বিষয়গুলো ভাবা উচিত ছিল। গ্রামে বাটিক বুটিকের পণ্য চলবে কিনা এ বিষয়ে দূরদৃষ্টির অভাবেই তার ব্যবসায়টি সফল হয়নি। সিম্পল, এটাই সফল হয়নি। এবং এর সাথে আরেকটু আমরা বুঝবো সামনের প্রশ্নে যে মিস মারিয়ামের লেডিস টেইলার্সের সফলতার যৌক্তিকতা কি। মিস মারিয়ামের লেডিস টেইলার্স সফলতার যৌক্তিকতা আলোচনা করো। ওই যে যৌক্তিকতা কি, শহরে গেলে মানে গ্রামে আমরা যেটা দেখলাম, গ্রামে আমরা দেখছি যে গ্রামে লেডিস টেইলার্স বেশি চলছে। কাপড় বানানো, তৈরি করে, এগুলো তো সবার জন্যই খুব প্রয়োজনীয়, নারীদের জন্য খুবই প্রয়োজনীয়। সফলতার অন্যতম কারণ কিন্তু এটা। আমরা যদি দেখি, মিস মারিয়াম উপযুক্ত ক্ষেত্র থেকে নির্বাচন করায় তার লেডিস টেইলার্সে সফল হয়েছে। ব্যবসায়ের ক্ষেত্রে নির্বাচন একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমার কোন উপযুক্ত পণ্য এবং ক্ষেত্র আমরা জেনেছি একটু আগে, ব্যবসা উদ্যোগের কিন্তু এটি একটি বৈশিষ্ট্য। তো এই বৈশিষ্ট্য বা সুবিধা যেটি হয়, তো এই ক্ষেত্র নির্বাচন একটি গুরুত্বপূর্ণ বিষয়। এক্ষেত্রে গ্রাহক সেবার চাহিদা, ব্যবসায় পরিবেশ প্রভৃতি বিষয়ের দিকে খেয়াল রাখতে হয়। সঠিক ক্ষেত্র নির্বাচন করলে ব্যবসায় দ্রুত সফলতা আসে। সঠিক ক্ষেত্র নির্বাচন করলে সফলতা আসে, এবং গ্রামের চাহিদা, পরিবেশ, এগুলো কিন্তু ব্যবসা করতে গেলে চিন্তা করা লাগে। তো এখানে বলা হয়েছে মিস শাম্মী ও মারিয়াম যুব উন্নয়ন প্রকল্প থেকে বাটিক বুটিক সেলাইয়ের। মিস শাম্মী তাদের গ্রামের বাটিক বুটিকের দোকান দেয়, অপরদিকে মিস মারিয়াম লেডিস টেইলার্স স্থাপন করছে। গ্রাম্য পরিবেশে মিস শাম্মীর বাটিক বুটিকের ব্যবসায় সফল না হলে মিস মারিয়ামের লেডিস টেইলার্সটা কিন্তু সফল হয়েছে। এখন আমরা দেখি, মিস শাম্মী তার ব্যবসার ক্ষেত্রে উপযুক্ত ক্ষেত্র নির্বাচনে ব্যর্থ হয়েছে। মিস শাম্মী কিন্তু ব্যর্থ হয়েছে, আমরা যেটি দেখলাম। কেননা গ্রামের মানুষ বাটিক বুটিকের তৈরি পোশাকের প্রতি তেমন আগ্রহী না। এছাড়া তাদের আয়ের পরিমাণও কম, তাই তাদের গতানুগতিকভাবে পোশাক তৈরির জন্য টেইলার্স বেছে নেয়। মানে এইখানে কেন শাম্মীর কথাটা আসলো, কারণ শাম্মী যেই বাটিক বুটিকের দোকান দিয়েছে, এই যে ফ্যাশন মানে গ্রামের মানুষের তো আসলে প্রচলিত, বাংলাদেশের গ্রামের মানুষের আর্থিক অবস্থা তো আসলে বেশি উন্নত হয় না এখনো। তো তারা আসলে খুব সিম্পলি, সাধারণভাবে তারা চলাফেরা করে। এখন বাটিক বুটিক দিয়ে ফ্যাশনের কাজ করে, এটি আসলে তাদের ক্ষেত্রে যৌক্তিক মনে হয় না, এটি বোঝানো হয়েছে। এবং এই কারণে তারা সাধারণভাবে যেহেতু চলে, এই জন্য তারা লেডিস টেইলার্স থেকে তারা কিন্তু পোশাক তৈরি করেন। এই জন্য তারা লেডিস টেইলার্স বেছে নেন। তো এই যে লেডিস টেইলার্স তারা বেছে নিয়েছেন, এতে তাদের খরচ কম হয়। এইসব বিষয়ে তারা মিস মারিয়াম তার গ্রামে লেডিস টেইলার্স স্থাপন করেছেন। এই বিষয়গুলো মিস মারিয়াম তিনি চিন্তা করেছেন, এই জন্য তার কিন্তু সাধারণ মানুষ যেহেতু খরচ কমে কাজ করতে চান, মারিয়াম এটি চিন্তা করে গ্রামে স্থাপন করেছেন এবং তিনি সফল হয়েছেন। গ্রাহক সমাগম বেশি হয়, এতে মিস মারিয়ামের ব্যবসায় সফলতা আসে। তাই বলা যায় উপযুক্ত ক্ষেত্র নির্বাচন করে লেডিস টেইলার্সটি সফলতার সাথে চলছে। এখন বরাবরের মতোই সৃজনশীল প্রশ্ন 2, উদ্দীপকে কি বলছে, জনাব মিনা একজন উদ্যোক্তা। চাকরি ছেড়ে তিনি ব্যবসায় শুরু করেন। তিনি ভোক্তাদের মধ্যে ভবিষ্যতে পরিবেশ বান্ধব কাজে চাহিদা বৃদ্ধি পাবে বুঝতে পেরে মাটির তৈরি পাত্রের ব্যবসা শুরু করেন। প্রথমবার যে ব্যবসা মুনাফার স্বল্প থাকলেও ক্রমাগত মুনাফার পরিমাণ কিন্তু বৃদ্ধি পাচ্ছে। এখন প্রশ্ন করছে উদ্যোগ কি, আমরা মনে হয় আগেও প্রশ্নটি পেলাম। হ্যাঁ, উদ্যোক্তার সংজ্ঞা দাও। এখানে প্রশ্ন করছে যে উদ্যোগ কি। তো উদ্যোগ কি, নিজস্ব কর্মপ্রতিষ্ঠানের মাধ্যমে স্বাধীনভাবে নতুন কিছু শুরু করাকে উদ্যোগ বলে। স্বাধীনভাবে নতুন কিছু শুরু করা কর্মপ্রচেষ্টাকে উদ্যোগ বলে। কৃতিত্ব অর্জনের তীব্র আকাঙ্ক্ষা বলতে কি বোঝায়? এই কৃতিত্ব অর্জনের তীব্র আকাঙ্ক্ষা কিন্তু উদ্যোক্তার মাঝে থাকতে হবে। তো দেখি কি বোঝায়। উদ্যোক্তার কাজে সাফল্য অর্জনের তীব্র চাহিদা হলো কৃতিত্ব অর্জনের আকাঙ্ক্ষা। উদ্যোক্তার কাজে সাফল্য অর্জনের তীব্র কাজের আকাঙ্ক্ষাকে কি বলে? আকাঙ্ক্ষাকে বলে কৃতিত্ব অর্জন।
কৃতিত্ব অর্জনের আকাঙ্ক্ষাকে। আসলে এই কৃতিত্ব অর্জনের আকাঙ্ক্ষা কিন্তু খুবই খুবই জরুরি। একজন উদ্যোক্তা তার নতুন চিন্তা বাস্তবায়নে সবসময় চেষ্টা করেন। সফলতা পাওয়ার আশায় তিনি নিরলসভাবে কাজ চালিয়ে যান। তিনি কাজের মাধ্যমে যশ খ্যাতি সুনাম অর্জন করে কৃতিত্ব শিখরে পৌঁছাতে চান। কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে উদ্যোক্তার অনুভব হলো কৃতিত্ব অর্জনের তীব্র আকাঙ্ক্ষা। মানে কাঙ্ক্ষিত অর্জন, কাঙ্ক্ষিত পর্যায়ে যেতে গেলে কিন্তু এই কৃতিত্ব অর্জনের আকাঙ্ক্ষা কিন্তু থাকা লাগবে, এবং এটি কিন্তু কাজ করতে 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 এগিয়ে যেতে হবে। আচ্ছা, তো গ নম্বর প্রশ্ন, উদ্দীপকে জনাব মিনাকে কি উদ্যোক্তা বলা যায়? মিনাকে কি উদ্যোক্তা বলা যায়? প্রশ্ন করেছে যে মিনাকে কি উদ্যোক্তা বলা যায়? অবশ্যই উদ্যোক্তা বলা যায়। তিনি ঝুঁকি নিয়ে তার কার্যক্রম পরিচালনা করেছেন। সাথে সাথে দেখা যাচ্ছে যে প্রথম পর্যায়ে তার ব্যবসায় মুনাফার পরিমাণ স্বল্প থাকলেও ক্রমাগত মুনাফার পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। তার মানে তিনি ঝুঁকি নিয়েছেন, কম মুনাফা হয়েছে, এখন কাজ করছেন, বৃদ্ধি পাচ্ছে তার মুনাফা। তো দেখি, হ্যাঁ, এই জন্য তিনি উদ্যোক্তা। যিনি উদ্যোগ গ্রহণ করেন তাকে উদ্যোক্তা বলে। এই উদ্যোক্তার সংজ্ঞা কিন্তু এখানে কিন্তু দেওয়া হয়েছে, উদ্যোক্তা কি। তারপরে উদ্দীপকের জনাব মিনা চাকরি ছেড়ে কাজ শুরু করেন। উদ্দীপকের কথা বলা হয়েছে, এটি তার ঝুঁকি গ্রহণের মানসিকতাকে নির্দেশ করে। তিনি ভবিষ্যতের চাহিদা অনুমান করে মাটির পাত্রকে তার ব্যবসার পণ্য হিসাবে নির্ধারণ করেন। প্রথম দিকে মুনাফা কম হলেও তিনি ধৈর্য ধরে উচ্চ মনোবল আত্মবিশ্বাসের সাথে কাজে লেগেছিলেন। তার এইসব কাজের সাথে উদ্যোক্তার বৈশিষ্ট্যে মিল রয়েছে, অতএব জনাব মিনাকে একজন উদ্যোক্তা বলা যায়। হ্যাঁ, মানে এইখানে উদ্দীপক এবং পাঠ্যবই বিষয়টি এক করে বলা হয়েছে যে এখানে হচ্ছে তিনি উদ্যোক্তা কিনা এটি উত্তর দেওয়া হয়েছে। পাঠ্য বই থেকে উদ্যোক্তার, যিনি উদ্যোগ গ্রহণ করেন, এই উদ্যোক্তার সংজ্ঞা দেওয়া হয়েছে, ডেফিনিশন দেওয়া হয়েছে, বিস্তারিত আলোচনা করেছে এবং মিনার সাথে কানেক্টেড করা হয়েছে। আসলে মিনার সাথে কানেক্টেড করা হয়েছে যে মিনা আসলে উদ্যোক্তা কিভাবে উদ্যোক্তা। তিনি একজন, যিনি ঝুঁকি নিয়ে কাজ করছেন, তারপরে তিনি মাটির পাত্রকে তার ব্যবসায় পণ্য হিসেবে নির্ধারণ করছেন, মুনাফা কম হয়েছে, ধৈর্য ধরেছেন, কাজ করেছেন, এটি তাকে, সে যে উদ্যোক্তা, এটি তার প্রমাণ। উদ্দীপকে সাফল্য অর্জনের জন্য জনাব মিনার একটি বিশেষ গুণ ভূমিকা রেখেছে, বিশ্লেষণ করো। উদ্দীপকে সাফল্য অর্জনের জন্য মিনার দূরদৃষ্টি, হ্যাঁ, এখানেও মিনার দূরদৃষ্টি নামক বিষয়টি কিন্তু ভূমিকা রেখেছে। দূরদৃষ্টি হলো ভবিষ্যতের সম্ভাব্য পরিবর্তন ও চাহিদার আগে থেকে অনুমান করার ক্ষমতা। এটি গুণের মাধ্যমে উদ্যোক্তা বাজারের গতিপ্রকৃতি বুঝতে পারেন। মানে এই গুণের মাধ্যমে উদ্যোক্তা বাজারের গতিপ্রকৃতি কিন্তু তিনি বুঝতে পারেন। এটি তাকে সঠিক সময় সঠিক পণ্য বাজারে নিয়ে আসতে সাহায্য করে। একজন সফল উদ্যোক্তার জন্য এই গুণটি অপরিহার্য। মানে আমার কি করা লাগবে, আমি 2 মাস পরে আমার বাজারের অবস্থা কেমন হবে, এখন থেকে বোঝার ক্ষমতা যেটি আছে, এটাকে দূরদৃষ্টি বলে। এবং কোনটি ব্যবসা সফল হবে কি হবে না, এই জিনিসটা বোঝার ক্ষমতাকে কিন্তু বলে দূরদৃষ্টি। তারপরে দেখি, উদ্দীপকের জনাব মিনা একজন উদ্যোক্তা। তিনি ভোক্তাদের মধ্যে ভবিষ্যতে পরিবেশ বান্ধব কাজে চাহিদার বৃদ্ধির বিষয়টি অনুমান করেন। এজন্য তিনি মাটির পাত্রের ব্যবসায় শুরু করে দেন। প্রথম পর্যায়ে তার মুনাফা কম হয়, বর্তমানে ক্রমাগত তার মুনাফার পরিমাণ বাড়ছে। উদ্দীপকের বিষয়টি বলা হয়েছে। এই উদ্দীপকের পর কিন্তু পাঠ্য বই থেকে কি বুঝেছি সেটি কিন্তু এখানে বলা হচ্ছে। এক্ষেত্রে জনাব মিনা ভোক্তাদের মধ্যে ভবিষ্যতে পরিবেশ বান্ধব চাহিদা বৃদ্ধি পাবে বলে বুঝতে পেরেছিলেন। পাঠ্য বইয়ের সাথে কিন্তু উদ্দীপককে কানেক্ট করতে হবে এখানে এসে। এই জন্য তিনি মাটির তৈরি পাত্রের ব্যবসা শুরু করেন, কারণ মাটির পাত্র পরিবেশ বান্ধব হয়, এর চাহিদা ভবিষ্যতে বাড়বে। তিনি এই ভবিষ্যৎ চাহিদাকে কাজে লাগিয়েছেন। প্রথম পর্যায়ে মুনাফা কম হলেও তিনি হতাশ হননি। তিনি জানতেন যে তার ধারণাটি সময়ের সাথে সাথে সফল হবে। এসব বিষয় উদ্যোক্তার দূরদৃষ্টির গুণটিকে প্রকাশ করে, তাই বলা যায় সাফল্য অর্জনে জনাব মিনা দূরদৃষ্টির গুণটি ভূমিকা রেখেছে। এইভাবে দূরদৃষ্টি ভূমিকা রেখেছেন ভবিষ্যতের চিন্তা করার মাধ্যমে। তো আমরা দেখলাম। এখন আমরা সৃজনশীল দেখার পর প্রত্যেকবারের মতোই আমরা এমসিকিউ নিয়ে এখন কথা বলবো। বিভিন্ন ধরনের বোর্ড পরীক্ষায় কিন্তু এই এমসিকিউগুলা বারবার এসেছে, একাধিকবার এসেছে। এই জন্য আমরা দেখি, শুরু থেকে আমরা একটা আলোচনা করি। এমসিকিউ 20টি এমসিকিউ আছে। ব্যবসা উদ্যোগের জনক কে? জোসেফ এ সুম্পিটার, অ্যাডাম স্মিথ, রিচার্ড ক্যান্টিলন, এসপি নিউম্যান। উত্তর হচ্ছে রিচার্ড ক্যান্টিলন। উত্তর কি? রিচার্ড ক্যান্টিলন। এরপরে নিচের কোনটি ব্যবসা উদ্যোগ? বাড়ির আঙিনায় বাগান করা। ব্যবসা উদ্যোগের সাথে একটি বিষয় জড়িত হচ্ছে ঝুঁকি জড়িত, চেষ্টা, সৃজনশীলতা, এগুলো জড়িত। তবে ঝুঁকির প্রায়োরিটি দিতে হবে, ঝুঁকিকে। তো বাড়ির আঙিনায় বাগান করলে এখানে ঝুঁকি এবং মুনাফার কোনো সম্পর্ক নাই, তো এটি হবে না। পাড়ায় পাঠাগার স্থাপন করলে ঝুঁকি ও মুনাফার সম্ভাবনা নাই। ক্লাবে বার্ষিক ক্রিয়ার আয়োজন করে, এখানে ঝুঁকি ও মুনাফার সম্ভাবনা নাই। ঝুঁকি এবং মুনাফাকে কিন্তু এখানে কানেক্টেড করতে হবে। ঝুঁকি প্লাস মুনাফার চিন্তাটা কিন্তু করতে হবে একজন উদ্যোক্তাকে ব্যবসা উদ্যোগের জন্য। তাহলে হচ্ছে কি, হোটেল ও রেস্তোরাঁ পরিচালনা, এখানে ঝুঁকি এবং মুনাফার কথা কিন্তু আছে। ওটা কি, ব্যবসায় বিনিয়োগের ঝুঁকি কে নেন? ব্যবসায় বিনিয়োগে আমি বলেছি যে এই প্রশ্নটি আসবে, তো এটি উত্তর হচ্ছে কি, উদ্যোক্তা। ব্যবস্থাপক বীমাকারী সরকার না, সরাসরি উদ্যোক্তা, তিনি উদ্যোগ নেন। এই জন্য এই উদ্যোক্তা কিন্তু তিনি কিন্তু ঝুঁকি নেন।
ব্যবসা উদ্যোগের প্রথম কাজ কোনটি? উদ্যোগের প্রথম কাজ কোনটি ব্যবসা উদ্যোগের? যদি আমরা নিশ্চয়ই দেখি তহবিলের উৎস নির্ধারণ, তহবিলের উৎস নির্ধারণ, কাঁচামালের উৎস চিহ্নিতকরণ, নতুন বাজার সৃষ্টি, পণ্য ধারণ উদ্ভাবন। আসলে আমি তহবিল 1 কোটি টাকা তহবিল নিয়ে নিলাম, কিন্তু আমি কি নিয়ে ব্যবসা করবো এটা আমি জানি না, তাহলে কি হবে? তাহলে তো হবে না। তাহলে উত্তর কি? পণ্য ধারণা উদ্ভাবন। এই পণ্য ধারণা উদ্ভাবনের মাধ্যমেই কিন্তু শুরু হয়, মানে প্রথম কাজ হিসাবে, ব্যবসা উদ্যোগের প্রথম কাজ হিসাবে এটি কিন্তু শুরু হয়। তারপরে তহবিলের উৎস, কাঁচামালের উৎস, নতুন নতুন বাজার সৃষ্টি করে, এগুলো কিন্তু পরের বিষয়, পরে আসবে। বিভিন্ন পুরাতন অব্যবহার্য দ্রব্য থেকে নতুন কিছু তৈরি করে বিক্রি করাকে কি বলে? ব্যবসায় উদ্যোগ বলে। তিনি এটা তো হতেও পারে আবার নাও হতে পারে, কাজ করতেও পারে নাও করে, বিক্রি করতে হবে, তো এটির ব্যবসা উদ্যোগ। উদ্যোক্তার অত্যাবশ্যকীয় গুণ কোনটি? সবগুলাই কিন্তু গুণ, সবগুলাই প্রয়োজন, কিন্তু কোনটি ছাড়া আসলে হবে না? দূরদৃষ্টি, সিদ্ধান্ত নেওয়ার সামর্থ্য, ধৈর্য, কষ্ট সহিষ্ণুতা, ঝুঁকি নেওয়ার মানসিকতা। এখানে সবগুলাই অ্যান্সার হবে, কিন্তু এখানে দেখতে হবে যে অত্যাবশ্যকীয় গুণ কোনটি। মানে আমি ঝুঁকি নেওয়ার মানসিকতা আমার থাকবে, ঠিক আছে, কিন্তু আমি যদি সিদ্ধান্তই ভালোভাবে না নিতে পারি তাহলে কি হবে? না, হবে না। তাহলে অত্যাবশ্যকীয় গুণ কোনটি? সিদ্ধান্ত নেওয়ার সামর্থ্য। এই সিদ্ধান্ত নেওয়া কিন্তু না নিলে কিন্তু কোনো কিছুই টিকবে না, সেজন্য সিদ্ধান্ত নেওয়ার সামর্থ্য কিন্তু এখানে থাকা লাগবে। একজন সফল উদ্যোক্তার ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়ার কারণ কি? ওই যে তিনি তো সিদ্ধান্ত নিচ্ছেন, এবং কি জন্য তিনি ভেবেচিন্তে তিনি সিদ্ধান্ত নেবেন। দেখি, ভবিষ্যৎ মুনাফার প্রত্যাশা। মুনাফার প্রত্যাশা সবার থাকবে, কিন্তু মানে শুধুই কি মুনাফার জন্য? কারণ মুনাফার সাথে সুনাম জড়িত, অনেক কিছুই জড়িত। সুনাম ছাড়া মুনাফা করা মানে হয়তো করা যায় কি যায় না, কিন্তু সবগুলোই তো দরকার, তাই না? দেখি, ভবিষ্যৎ মুনাফা প্রত্যাশা না। সুষ্ঠুভাবে ব্যবসা পরিচালনা, হ্যাঁ, সুষ্ঠুভাবে ব্যবসা পরিচালনার জন্য তিনি ব্যবসার সিদ্ধান্ত নেবেন, ব্যবসায় সম্প্রসারণের জন্য সিদ্ধান্ত ভালোভাবে নেবেন, ভবিষ্যৎ মুনাফার প্রত্যাশায় তিনি সিদ্ধান্ত ভালোভাবে নেবেন। বাট সব কিছুর উদ্দেশ্য কি? মূল লক্ষ্য অর্জন করা। সব কিছুই মূল লক্ষ্য অর্জনের সাথে কানেক্টেড। এই যে কনফিউশনগুলা, এই যে দূরদৃষ্টি, সিদ্ধান্ত নেওয়ার সামর্থ্য, এই যে কষ্ট সহিষ্ণুতা, এগুলো তো সবই দরকার। তাহলে কোনটি সবার আগে দরকার? কোনটি ভালোভাবে করলে আমার পরেরগুলো আমি অটোমেটিকলি অর্জন করবো, সেটি মেনে চলতে হবে, সিদ্ধান্ত নিতে হবে। সেক্ষেত্রে মূল লক্ষ্য অর্জনে দেখলাম। একজন উদ্যোক্তার প্রধান কাজ কোনটি? একজন উদ্যোক্তা, আমি আসলে একটা উদ্যোগ নিছি, আমি উদ্যোগ নিয়েই আমি কালকে আমার কাছে 1 কোটি টাকা আছে, আমি একটা কারখানা করে ফেললাম। আমার স্টাফ নাই, আমার কাঁচামাল নাই, আমি কীভাবে বাজারজাত করবো সেই আইডিয়া নাই, তাহলে কি হবে? না, আমার প্রথমে উদ্যোগ নিতে হবে, সব কিছু নিয়ে আমার চিন্তা করতে হবে, এবং উদ্যোগ কিন্তু প্রাথমিক পর্যায়ে জরুরি। এই জন্য কর্মসংস্থান, ঝুঁকি নেওয়া, বিনিয়োগ সব কিছুর আগে কিন্তু উদ্যোগ নেওয়াটা জরুরি। সফল উদ্যোক্তার প্রধান গুণ কোনটি? একজন উদ্যোক্তা সফল হবে, তিনি মুনাফা অর্জন করবেন, অর্থসংস্থান করবেন, বাজার সৃষ্টি করবেন। সৃজনশীলতা ছাড়া কিন্তু এইগুলা একজন উদ্যোক্তা, ব্যবসা উদ্যোক্তার জন্য কিন্তু সম্ভব নয়। তাহলে উত্তর কি? সৃজনশীলতা। আমরা পরবর্তীতে যাই। উদ্যোক্তা কোন ধরনের কাজ করতে বিশেষ আনন্দ পান? সৃজনশীল, ঝুঁকিপূর্ণ, চ্যালেঞ্জিং, উন্নয়নমূলক। আমরা চ্যালেঞ্জিং অ্যান্সারটা নিচ্ছি। এটি চ্যালেঞ্জিং কাজ করতে সবাই আসলে আনন্দ পায়, কাজ সম্পন্ন করলে সবাই কিন্তু আনন্দ পান। তো এটা আমরা দেখলাম। গৃহীত উদ্যোগ দ্বারা ভালো কিছু অর্জিত হবে, এ ধরনের চিন্তা উদ্যোক্তার কোন গুণকে প্রকাশ করে? গৃহীত কি, আমরা একটু দেখি। গৃহীত উদ্যোগ মানে আমি যে উদ্যোগটা নিলাম তার দ্বারা ভালো কিছু অর্জিত হবে, মানে এটি আমার কি? আত্মবিশ্বাস। আমি বিশ্বাস করি যে আমি যেটা উদ্যোগটা নিয়েছি এবং ভালো কিছু এখান থেকে অর্জিত হবে, তাহলে কি? আত্মবিশ্বাস। মানসিক দৃঢ়তা, অধ্যবসায়, ঝুঁকি গ্রহণের ক্ষমতা না, সরাসরি এখানে আত্মবিশ্বাস জড়িত। ঝুঁকি মোকাবেলা উদ্যোক্তার কোন শ্রেণীর গুণাবলীর মধ্যে পড়ে? ঝুঁকি মোকাবেলা, আমি মানসিকভাবে প্রস্তুত না থাকলে আমি কোনো ঝুঁকি নিতে পারবো না, এই জন্য মানসিক গুণাবলীর মধ্যে এটি পড়ে। বর্তমানে দেশের সব পর্যায়ের ব্যবসায় কোনটির অভাব দেখা যায়? প্রাকৃতিক সম্পদ। বাংলাদেশে প্রাকৃতিক সম্পদ আছে, মানে ব্যবসায় করতে গেলে যে জিনিসগুলো দরকার সেটি আছে। দক্ষ যোগ্য উদ্যোক্তার বিনিয়োগ পরিবেশের বিনিয়োগ পরিবেশ তৈরি হচ্ছে, উৎপাদন ও বন্টন ব্যবস্থা ঠিক আছে, বাট সবার আগে সব ব্যবসা মানে সব কিছুর আগে তোমরা চিন্তা করবা যে প্রথমে আসলে কি দরকার। আমি এই কাজগুলো করব, আমি প্রাকৃতিক সম্পদ আহরণ করব, আমি এমনি হব। আমি যদি ব্যবসা উদ্যোগ না নিই তাহলে আহরণ করে কি লাভ? আমি বিনিয়োগ করলাম, পরিবেশ, আমার বিনিয়োগ পরিবেশে খুব সুন্দর পরিবেশ আছে, আমি উদ্যোগই নিচ্ছি না, তাহলে কি হবে? হবে না। তো দক্ষ আবার আমি উদ্যোগ নিলাম কিন্তু আমি দক্ষ যোগ্য না, আমি শিক্ষিত, আমার শিক্ষা নাই, সে ব্যাপারে হবে না, তাহলে হবে না। উৎপাদন এবং বন্টন ব্যবস্থার ভালো ব্যবস্থা আছে কিন্তু আমি উদ্যোগ নিলাম না, তাহলে হবে না। তাহলে এই দক্ষ এবং যোগ্য উদ্যোক্তা, এবং উদ্যোক্তা আমি নিবই, সাথে সাথে আমার দক্ষ এবং যোগ্য হতে হবে মার্কেটের সাথে। কোম্পানি সংগঠনের ন্যূনতম কত ভাগ শেয়ারের মালিক হলে একজন মহিলা নারী উদ্যোক্তা হিসেবে বিবেচিত হবেন? খুবই সহজ একটি প্রশ্ন। 51% হলে নারী উদ্যোক্তা হিসেবে বিবেচিত হবেন।
বাংলাদেশে নারী উদ্যোক্তাদের কোন ধরনের বাংলাদেশ নারী উদ্যোক্তাদের কোন ধরনের সুবিধা দিয়ে থাকে? তোমরা যদি বাংলাদেশ না বুঝো তাহলে বাংলাদেশ সরকার টিটি লিখতে পারো। বাংলাদেশ সরকার কি প্রশিক্ষণ সুবিধা দেয়, ভর্তুকি সুবিধা দেয়, পরিবহন সুবিধা দেয়, বাজার সুবিধা দেয়? সবার আগে প্রশিক্ষণ সুবিধা কিন্তু দিয়ে দিচ্ছে যুবন। তোমরা তো দেখলা একটু আগে আমরা যখন সাম্যী এবং যে সৃজনশীলটা করলাম, তো সাম্যী যে সৃজনশীল করলাম তারা তো যুব উন্নয়ন, সাম্যীও তার বান্ধবী, তারা তো যুব উন্নয়ন থেকে তারা শিক্ষা নিয়েছেন, তো ট্রেনিং নিয়েছেন। তো এই প্রশিক্ষণ সুবিধা কিন্তু দিচ্ছে বাংলাদেশ সরকার নারীদেরকে। তো রণদা প্রসাদ সাহার জন্মস্থান কোথায়, কোন জেলায়? ঢাকা জেলার সাভারে তার জন্মস্থান। রণদা প্রসাদ সাহার জন্মস্থান ঢাকার সাভারে। তো সফল নারী উদ্যোক্তা ডক্টর হোসনে আরা বেগম নিচের কোন এনজিওর প্রতিষ্ঠাতা? ঠ্যাঙ্গামারা মহিলা সবুজ সংঘ। ঠ্যাঙ্গামারা মহিলা সবুজ সংঘ, TMSS, সংক্ষেপে TMSS। উদ্যোগ হলো, এখন বলছে প্রশ্ন তোমরা খেয়াল রাখবা, তোমরা ব্যবসা সংগঠন ব্যবস্থাপনা পরীক্ষা দিচ্ছ, প্রশ্ন আসছে উদ্যোগ হলো। এখন বলছে কি ব্যবসা উদ্যোগ হলো? না, শুধু বলছে উদ্যোগ হলো। উদ্যোগ কি? বিদ্যালয় আঙিনা পরিচ্ছন্ন রাখা, বিদ্যালয়ে বিশুদ্ধ পানির ব্যবস্থা করা, বিদ্যালয়ে সততা স্টোর পরিচালনা করা। উত্তর হচ্ছে তিনটি, মানে এগুলো সবগুলো উদ্যোগ নিচ্ছি। এখন আমি ব্যবসায় উদ্যোগ সেটি পরের বিষয়, বাট এগুলো সবগুলো উদ্যোগ। ব্যবসায় উদ্যোগের সাথে মুনাফা, ঝুঁকি, নতুন কর্মপ্রতিষ্ঠা সবগুলোই জড়িত, বাট এই উদ্যোগের সাথে কিন্তু এইগুলা জড়িত। কর্মপ্রতিষ্ঠা, সৃজনশীলতা, উদ্যোগের সাথে কিন্তু এগুলো থাকবে, কিন্তু ব্যবসায় উদ্যোগের সাথে কিন্তু ঝুঁকি, মুনাফার একটি কাজ, ব্যালেন্স, এই নতুন নতুন চিন্তাধারা, পণ্য উদ্ভাবন, এগুলো জড়িত। তারপরে দেখি ব্যবসায় উদ্যোগের বৈশিষ্ট্যের অন্তর্গত কি? সৃজনশীল কাজ, ঝুঁকি ও অনিশ্চয়তা, মুনাফা অর্জন, সবগুলাই। সৃজনশীল কাজ, ঝুঁকি, অনিশ্চয়তা থাকবে, মুনাফা অর্জন অবশ্যই থাকবে। তাহলে উত্তর হচ্ছে 3। এই যে তাহলে আমরা পার্থক্য তো বুঝলাম, উদ্যোগ এবং ব্যবসা উদ্যোগের মধ্যে পার্থক্য কি? যে ব্যবসা উদ্যোগে সৃজনশীল কাজ আছে, ঝুঁকি, অনিশ্চয়তা আছে, মুনাফা অর্জন, সবগুলাই এখানে আছে। তো এইগুলো হচ্ছে ব্যবসা উদ্যোগের বৈশিষ্ট্য। ওদিকে সর্বশেষ, বাংলাদেশে ব্যবসা উদ্যোগের ক্ষেত্রে মূলত কোন সমস্যাটি লক্ষণীয়? বাংলাদেশে কোন সমস্যাটি লক্ষণীয়? বাজার ব্যবস্থা, রাজনৈতিক সমস্যা, অবকাঠামোগত সমস্যা। বাংলাদেশে আসলে 3টেরই সমস্যা আছে, এগুলোকে ওভারকাম করতে হবে। 3টা সমস্যাই আছে, এগুলোকে ওভারকাম করতে হবে। তো আমরা এখন তাহলে সব কিছু দেখলাম। আমরা ব্যবসায় উদ্যোগ, শিল্প উদ্যোগ, উদ্যোক্তা, সামগ্রিক বিষয়, তারপর সৃজনশীল দেখলাম এবং MCQ দেখে আজকের ব্যবসা উদ্যোগ ক্লাসটি, ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনার ব্যবসায় উদ্যোগ যে ক্লাসটি আমরা আছে সেটি আমরা করলাম। তোমরা ক্লাস 9-10-এ তোমাদের একটি বই ছিল ব্যবসায় উদ্যোগ, সেই বইটি থেকে এখানে একটা ছোট্ট চ্যাপ্টার আছে, এটি ব্যবস্থাপনার একটি পার্ট, ব্যবসায় সংগঠনের পার্ট। তো আজকের ক্লাসে তোমরা সকলেই সাথে ছিলা, এই জন্য তোমাদের সকলকে ধন্যবাদ জানাই। সামনের ক্লাস ইনশাআল্লাহ দেখা হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ এবং আমন্ত্রণ জানাচ্ছি পরবর্তী ক্লাসের জন্য। সুস্থ থাকো, ভালো থাকো।